স্যার স্কোর না কেন? আচ্ছা আমি কই। আচ্ছা আজকে যে বিসিএস প্রিলি পরীক্ষা গেল, সাইদুল স্যার হ্যাঁ ফিল করেন নিচে কত হাজার? 10,600 Something. এক্স্যাক্টলি। আচ্ছা এবার একটা জিনিস চিন্তা করেন তো, বাংলাদেশে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ইঞ্জিনিয়ারিং যে সেক্টরের স্টুডেন্টগুলো আছে, এদের যারা গ্রাজুয়েট বা হচ্ছে মনে করেন প্রকৌশল হয়ে গেছে, কথার কথা বলতেছি, এরকম স্টুডেন্ট আছে কতগুলো? অনেক। ধরেন 20,000। তাহলে এই 20,000 বুয়েট চুয়েট কুয়েট রুয়েটের ফলাফল যদি পরীক্ষা দেয়, আসলে তাহলে এদের ধারের কাছে কি যারা ন্যাশনাল বোর্ড স্টুডেন্ট আছে বা আদার্স এক্সেট্রা আছে, এরা কি কোনোভাবে এদের ধারের কাছে আছে? খুব সুন্দর কথা। কারণ একটা প্রকৌশল স্টুডেন্ট বা হচ্ছে একটা বুয়েটের স্টুডেন্ট চুয়েটের স্টুডেন্ট কুয়েটের স্টুডেন্ট স্যার, সে ম্যাথ এক্সপার্ট, সে সায়েন্স এক্সপার্ট, এক্স্যাক্টলি, সে কম্পিউটার সাধারণ বিজ্ঞান এক্সপার্ট, এবং সবচেয়ে মজার ব্যাপার বলি, তারা ইংলিশে পরীক্ষা দেয়। আসলে ইংলিশে এক্সপার্ট, শুধু ল্যাকিং দুইটা সাবজেক্ট, আন্তর্জাতিক সাধারণ জিকে আর বাংলা। বাংলা আর জিকে এক্স্যাক্টলি। এই দুইটার উপর যারা একটু ভালো প্রস্তুতি নেয় হয়ে যায়। এই দুইটা স্যার একটু যদি কম করে পড়ে তাও কিন্তু সম্ভব, কথার কথা। বাকিগুলোতে যেহেতু তারা অনেক বেশি স্ট্রং। চিন্তা করেন স্যার, সাধারণ এই যে লাখ লাখ স্টুডেন্ট যে অ্যাপ্লাই করলো, এই অ্যাপ্লাই করা থেকে যদি 20,000 টিকে তো কথার কথা, তারপরে সাধারণ স্টুডেন্ট থেকে কিছু পাইতো এক্স্যাক্টলি। কিন্তু দেখেন আস্তে আস্তে বিসিএস সেক্টরটা আসলে কাদের দিকে ঝুঁকাই নিচ্ছে, আমার এটা আসলে মানে সন্দেহ লাগতেছে স্যার। এই ব্যাপারে আপনি কিছু বলেন, আসলে ব্যাপারটাকে অ্যানালাইসিস করি আমরা কি হয়। আসলে যে যাই বলুক না কেন, পিএসসি আমার মতে একটা কাজটা ঠিকই করেছে। হ্যাঁ, একবার কিন্তু পিএসসি একটা কাজ করেছিল 34তম বিসিএস পরীক্ষায়, ওই বিসিএসটা আমিও দিয়েছিলাম এবং 5,000 টিকিয়েছিল। কিন্তু তখন আমি খুশি, কি সুন্দর 5,000 ভিতরে টিকে গেছি। একটা জিনিস হলো, তখন 5,000 টিকাইছিল প্রিলিতে। কেন 5,000 টিকাইছিল? কারণ পিএসসি চেয়েছিল এই যারা প্রকৃত 5,000, এদের রিটেন নেওয়াটাও সহজ হবে এবং এদের লিখিত পরীক্ষাটাও ভালো হবে এবং খাতা দেখাটাও সুবিধা হবে। পরে তুমুল আন্দোলনে 46,000 টিকাইলো, অনেকে আমরা বাদ পড়ে গেলাম। এখন দেখেন, বেশি টিকালে কিন্তু ক্ষতিকর দিক আছে, কম টিকানোই ভালো আমরা মনে করি। এই যে কম যারা টিকবে এখন, এরা কি হবে? এরা নিশ্চিত হয়ে যাবে। হ্যাঁ, এদের খাতাগুলো কিন্তু পিএসসি ভালো করে দেখতে পারবে। 20,000 30,000 টিকাবে, খাতা দেখতে লেন্দি প্রসেস, এই চাকরির নিয়োগ প্রক্রিয়াটা অনেক লেন্দি প্রসেস হয়ে যায়। এটা কিন্তু আসলে সবার জন্য একটা কষ্টকর। পিএসসি চিন্তা করতেছে 10,000 নিয়েছে, বাহ কত সুন্দর। এই 10,000-এর ভিতর 10,000 কিন্তু রিটার্ন দিবে না। ধরেন এর ভিতর রিটার্ন দিবে কত? 8,000 রিটার্ন দিবে, বাকি 2,000 কিন্তু রিটার্ন দেখবেন দিবে না। তা 8,000 রিটার্ন দিবে, বাহ কত সুন্দর। এই 8,000 স্টুডেন্ট খাতা দেখাটাও সহজ হবে এবং তাদের কি মানে একদম প্রকৃত মেধাবীদের কিন্তু বের করে আনাটাও সম্ভব হবে এবং এরা কিন্তু চাকরি কিন্তু ক্যাডার কিন্তু তাড়াতাড়ি মানে আশাবাদী যে আমরা। না স্যার, আমি তো ওটাই বোঝাচ্ছিলাম যে এখন বিসিএস মানে হচ্ছে যারা ওভার ট্যালেন্টেড তাদের কাছে চলে যাচ্ছে। আপনি সাধারণ যদি সেন্স থেকে চিন্তা করেন, সাধারণ সেন্স থেকে সাধারণ যে স্টুডেন্ট, ন্যাশনাল ব্যুরো স্টুডেন্ট বা আদার্স এক্সেট্রা, এদের জন্য এখন কতটা কঠিন হয়ে গেছে। কারণ আমি বলি, একটা আর্টস পড়ুয়া এবং কমার্স পড়ুয়া স্টুডেন্টের জন্য সায়েন্স কতটা কঠিন আপনি এটা তো খুব ভালোভাবে অবজার্ভ করতে পারেন। একটা আর্টস বা সায়েন্স পড়ুয়া আর্টস বা কমার্স পড়ুয়া স্টুডেন্টের জন্য আপনি কম্পিউটারের কথা যদি বলেন কি পরিমাণ কঠিন তা তো বুঝাই যাচ্ছে, ম্যাথ কি পরিমাণ কঠিন তা তো বুঝাই যাচ্ছে। তো প্রশ্ন কিন্তু কঠিন করবে। হ্যাঁ, প্রশ্ন আবার কঠিন করবে। এবার রিটেনের প্রশ্ন, গতবার প্রশ্নই কিন্তু কঠিন আসছিল। গতবার রিটেন প্রশ্ন কিন্তু কঠিন আসছে, এবার রিটেন প্রশ্ন দেখবেন কঠিন আসবে। আমরা যতই যা বলি যে কোচিং করলে যে রিটেনে পাস করবে, এমনও না। কারণ দেখা গেল যে আপনি জিকে তো দেখা গেল কমনই পড়ে না, ইংরেজি একদম ঘুরাইয়া দেয়। একমাত্র রিটেন পরীক্ষা বাংলাটা কমন পড়ে, মাশাআল্লাহ। বাংলা অংশটা মাশাআল্লাহ যদি পড়েন ইনশাআল্লাহ কমন পড়বে। স্যার ইংরেজি কিন্তু কমন না পড়লেও পারা সম্ভব, কারণ ইংরেজিতে স্যার ওই যে কমন তো পড়ার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনার বাংলা যে রুলস এন্ড রেগুলেশন হচ্ছে কি বলে, এই আমাদের জায়েদ খান আছে, আমাদের এই যে জায়েদ খান বাংলা সিনেমার নায়ক আছে না, সে লিখছে ভাই এত টেকনিক যে সবাইরে দেন, তাইলে সবাই কি চাকরি পাইবে? তো সবাই চাকরি পাইলে তো বাংলাদেশে আর সবাই কি চাকরি পায়? এখানে আপনি আসছেন কি জন্য? আপনি কিন্তু চাকরির জন্য আসেন না, আপনি জব পেডিসে ঢুকছেন যে দেখেন সাইদুল স্যার, নাইস স্যার, মোহাম্মদ স্যার কি কয়, এটা শোনার জন্য আসছেন। আমাদের এখানে কিন্তু অনেকে শোনার জন্য আসে, শুনে সে বাস্তব জীবনে কাজে লাগায়। আপনি যেমন একজনের ভিতরে যে আপনি চাকরির জন্য আসলে জব মেডিসিনে আসেন না, আপনি শুধু ক্লাস করেন বিনোদনের জন্য আমাদের জব মেডিসিনে, তাই না? অর্থাৎ কিছু শুনেন যে নাসির স্যার কখন কি কয়, মোহাম্মদ স্যার কখন কি কয়, সাইদুল স্যার এই জিনিসটা শুনবেন এবং অন্য একটা পোস্টে যে ক্লিক করে একটু খোঁচা মারবেন। এই খোঁচা মারার পাবলিক বাংলাদেশের অভাব নেই। আচ্ছা স্যার, আমি এখন বলি, যারা আমি তো কমিটমেন্টও দিই, যারা টেকনিক্যালি পড়াশোনা করে, আমাদের লেকচার শিট বা হচ্ছে আমাদের সবগুলো ক্লাস বা আমাদের লাইব্রেরি যারা ইউজ করে, আমি অফলাইনে কিন্তু একটা কমিটমেন্ট দিই, একটা স্টুডেন্টকে বলি যে তুমি যদি 6 মাস অনবরত লাইব্রেরি ইউজ করতে পারো, 10 ঘন্টা করে যদি পড়াশোনা করতে পারো, আমাদের লেকচার শিটগুলো যদি শেষ করতে পারো, আমাদের ক্লাসগুলো যদি সব শেষ করো, তোমার যদি কোনো কারণে জব না হয়, তাহলে সেক্ষেত্রে তোমার টাকাটা আমরা রিফান্ড করবো। কেন বলি স্যার বলেন তো? কারণ আমি আমার নিজের চোখের সামনে দেখছি একটা স্টুডেন্ট যখন 6 মাস অনবরত লাইব্রেরি ইউজ করে, 10 ঘন্টা করে পড়াশোনা করে, ও নিশ্চিত কারণে কোনো না কোনো একটা সরকারি জব পেয়ে যায়।
হবে না কেন ভাই, কারণ চেষ্টার সাথে আল্লাহ পাকের ওয়াদা আছে। যে চেষ্টা করে এবং তার দেখেন সিলেবাসটা 10 ভাবে না, আপনি যে সাজেশন দিলেন স্যার এভাবে 6 মাস যদি কেউ পড়তে পারে, তার কি স্যার প্রাইমারি নিবন্ধনের সিলেবাস বাকি থাকবে না, অথবা তার কি কথা বিসিএস এর সিলেবাস বাকি থাকবে? সিলেবাস শেষ, আর সিলেবাস শেষ হইলে আর কি আটকাবে ইনশাআল্লাহ। কিন্তু আনফরচুনেটলি আমাদের বেশিরভাগ স্টুডেন্টের সিলেবাসই শেষ হয় না, ইভেন বেশিরভাগ স্টুডেন্ট সিলেবাস জানেই না, এটা হচ্ছে সমস্যা। আপনি যদি বলেন 11 থেকে 20 গ্রেডের সিলেবাস বকে হাত দিয়ে বলতে পারবে, একজন বলতে পারবে লাইভে যে ভাই আমি জানি সিলেবাসটা বলতে পারবো? কখনো যে সিলেবাসটাই জানে না, তো তার মানে সিলেবাসটা তার শেষ হয়নি বা শেষ হচ্ছে না, আর যার সিলেবাস শেষ হয় না তার চাকরি কেমনে হবে? অথচ একটু সিস্টেমেটিক্যালি পড়লে 11 থেকে 20 গ্রেডের জবগুলোতে চাকরি হওয়া সম্ভব। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের যে হাইলাইটস গুলো আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর করে সাজিয়েছি, একদম প্রথম পেজে সাজেশন দেওয়া আছে, সাজেশন বলতে একদম সিলেবাসটা দেওয়া আছে। ইভেন ইংরেজিতে আমরা 4টা পার্ট করেছি, প্রিলিমিনারি পার্ট, রিটেন পার্ট, ভোকাবুলারি পার্ট, আমরা দেখাবো, তাই না? ওই যে জিনিসগুলো ওইটাই বললাম। আর একটা প্রশ্ন করতেছে সবাই যে আজ নাকি 18তম নিবন্ধনের রেজাল্ট দিই, ভাই এটা আমাদের কাছেও আসছে কিন্তু আমরা এখনো এক্স্যাক্টলি নিউজ আমরা দিতে পারবো না, আন্দাজে আমরা, কারণ এরকম গুজব আপনারাও যেরকম শুনছেন আমরাও শুনছি যে আজকে রাত 12টার পরে নাকি রেজাল্ট দিবে, ঠিক আছে? তার এই জন্য ঘুমায়েন না, সমস্যা নাই, এই রাত 12টা 12:30 পর্যন্ত পড়াশোনা করেন, দিতেও পারে। আর যদি নাও দেয় এটলিস্ট পড়াতে হইলো, হ্যাঁ পড়াতে হইলো, পড়াশোনা করেন। স্যার কিন্তু ভালো বুদ্ধি দিয়েছে মাশাআল্লাহ, পড়াশোনা করেন 12টা পর্যন্ত অপেক্ষা করেন, ইনশাআল্লাহ দিলে আল্লাহ চাইলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর এর মধ্যে কিছু আমলও করতে পারেন যাতে আল্লাহ পাক ভালো একটা রেজাল্ট শোনায় আপনাকে, ঠিক আছে? আর হচ্ছে যদি কোনো কারণে পাবলিক পড়াটা সময় আমরা মেইন টপিকে চলে আসি। ওকে, দেখেন তো স্যার হেডিং কি দেওয়া, এক্স্যাক্টলি খুবই সুন্দর একটা হেডিং দেওয়া, স্বল্প সময়ে যে কোনো একটি সরকারি জব পাওয়া নিনজা টেকনিক। যাই হোক স্যার, এই বিষয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করবো, সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। এবং কোন এর আগে কিন্তু আমরা একটা দেখাইছিলাম যে স্যার যে কোন চাকরিগুলো শুধু প্রিলি দিয়েই কি ওভারকাম করা যায়। আজকে আমরা দেখাবো কোন চাকরিগুলো আপনি অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করা আছে এবং যেগুলো কি রিটেন হবে এবং রিটেন হবে, সেগুলো কি হবে? রিটেন হবে। এই জিনিসগুলো কিন্তু আজকে আমরা দেখাবো। সুতরাং আপনারা যাদের পরীক্ষাটা খারাপ, অর্থাৎ যারা বিসিএস এ উত্তীর্ণ হতে পারেননি, যারা অনেক ডিপ্রেশনে আছেন, যারা ব্যাংক সেক্টরে যেতে চাচ্ছেন না, অনেক কঠিন, সহজভাবে কিভাবে তাহলে একটা কি করবেন? এখন পড়াশোনা তো অনেক করছেন ভাই, আপনি কিন্তু মেধাবী, কিন্তু এখন কি করবেন? বাংলাদেশের কোন কোন চাকরির সেক্টরগুলো আছে এগুলো আমরা আজকে দেখাবো আপনাদেরকে, এবং যেখানে আপনি অ্যাপ্লাই করে আপনি আপনার মেধাটাকে প্রয়োগ করে আপনি একটা জব পেতে। আচ্ছা, তার আগে আমি একটু ছোট্ট করে বলে নিই স্যার, আগামীকালকে আমাদের হচ্ছে বিকাল 4টায় 11 থেকে 20তম গ্রেডের অফলাইন একটা সেমিনার আছে সবচেয়ে মিরপুর 10-এ ফলপট্টির গলিতে। ঠিকানা হচ্ছে এই যে এটাই, সামাদ মেনশন 3য় তলা, ফলপট্টি, মিরপুর 10। আরেকটা মজার ব্যাপার বলতেছি, আগামীকালকে সাইদুল স্যার আমাদের পটুয়াখালী শাখায় থাকবেন। পটুয়াখালী শাখার আশেপাশে যারা আছেন অবশ্যই রাতে সে কিন্তু কুয়াকাটা থাকবে। আচ্ছা যাই হোক স্যার, আমরা পয়েন্ট বাই পয়েন্ট একটু আগানোর চেষ্টা করি। ওকে, আচ্ছা স্যার, স্বল্প সময়ে কেন জব বা সরকারি জব পাওয়া যাবে বা স্বল্প সময়ে কিভাবে পাওয়া সম্ভব, এটা যে আমরা লিখলাম, লেখার পরে এখানে কিন্তু বেশ কিছু ভাইরাস এখন কোশ্চেন করবে যে স্বল্প সময়ে এত সোজা জব পাওয়া যায়, এই সেই আবেদন তো করা হয়েছে। এখন ভাই আপনি বিসিএস প্রিলির প্রস্তুতি নিলেন, নেওয়ার পরে আপনি বাস খাইলেন। কেন বাস খাইলেন বললাম? কারণ নিচে মাত্র কত 10,000 সামথিং। এখন 10,000 সামথিং এর মধ্যে আপনি কম্পিটিশনে কি করলেন, মানে হার মানছেন। যাই হোক, এখন এই হার মানার ফলেও আপনি মনে করেন 115 পায়া টিকেন নাই বা 112 পায়া টিকেন নাই, 112 যে পাইছেন, 112 পর্যন্ত বা 110 আমরা কথা বলছিলাম মনে আছে, 115 থেকে 120 বলছি না? 20 বলছি ভাই, তার ভিতর টিকাইছে কিনা? এখন অনেকে জব মেডিসিন নিয়ে অনেক কথা বলছেন যে আপনারা কি করে ভাই অনেক নেগেটিভ ছড়াইছেন। আমরা কিন্তু জব মেডিসিন বলেছিলাম 115 থেকে 120 এর ভিতরে টিকবেন। এবার দেখেন যে আমাদের কথাটা সত্য হয়েছে কিনা। এরকমটাই হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, আমরা যে কথাগুলো বলি, কথাগুলোর মধ্যে ভিত্তি রেখে আমরা কথা বলি। কেন বলি? কারণ ভাই আপনার অলরেডি প্রস্তুতি আছে, আপনি অলরেডি 60% প্রস্তুতি নিয়ে সাথে নিয়ে ঘুরতেছেন, সাথে আপনার আর 40% প্রস্তুতি দরকার। একটা সিলেবাস, নির্দিষ্ট একটা সিলেবাস দরকার, একটা ফরম্যাট দরকার, একটা গুছালো সিস্টেম দরকার, বা নির্দিষ্ট গণ্ডিতে ঢুকে একটা পড়াশোনা করার একটা মেথড দরকার। এই জিনিসগুলোই কিন্তু আমরা আপনাদেরকে গুছাই দেওয়ার চেষ্টা করি। এখন আমরা যখন 11 থেকে 20তম গ্রেডের হাইলাইটস প্রদান করি, এই হাইলাইটস এর মধ্যে আপনি দেখেন আমরা প্রিলি সিলেবাস একসাথে গুছাই দিছি, রিটেনের সিলেবাস একসাথে গুছাই দিছি। এখন ভাই স্বল্প সময়ে জব বলতে 11 থেকে 20তম গ্রেড ছাড়া আর অন্য কিছু না। কারণ 1 বছর পর পর একটা আবেদন বা একটা সার্কুলার আসে, সেটা হচ্ছে আপনার নিবন্ধন বা হচ্ছে প্রাইমারি বা নিবন্ধন। এটা হচ্ছে বলা যায় যে ওয়ান কাইন্ডস অফ আকাশচুম্বী, হঠাৎ করে আসবে আবার শেষ হয়ে যাবে, এবং একটা নির্দিষ্ট পদসংখ্যা থাকবে, ওই পদসংখ্যার মধ্যে যারা যারা টিকবেন, যাই হোক ডট 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 ডট। কিন্তু আপনি যদি 12 মাসের কথা চিন্তা করেন, এই 12 মাসে স্যার 11 থেকে 20তম গ্রেডের কতগুলো জব পরীক্ষা সার্কুলার হয়? সামনের মাসে সার্কুলারগুলো সম্পর্কে একটু কথা বলেন তো স্যার। স্যার এটা বলবো, তার আগে একটু আমাদের সাইদুল স্যার আছেন না? সাইদুল স্যার, আপনি আমাদের, আপনি তো পটুয়াখালী যাবেন আগামীকাল, তো পটুয়াখালী বাস আপনার অধীর অপেক্ষায়, তাই না?
তা আপনি আমাদের একটু বলেন যে ইংরেজিতে আমরা অনেক বাঙালি কিন্তু দুর্বল স্যার, আপনি ইংরেজিতে এমন কিছু কিছু টপিকগুলোর নাম বলে দেন যে টপিকগুলো স্টুডেন্টরা বাসায় বসে বসে প্রস্তুতি নিতে এবং ওই জিনিসগুলো তারা হিট জিনিসগুলো রিটেনের জন্য পড়তে পারে এবং প্রিলির জন্য পড়তে পারে। না, আমি স্পেসিফিকলি সাইদুল স্যারকে যেটা বলতেছি যে 11 থেকে 20তম গ্রেডে আমরা যে আপনাদেরকে হাইলাইটসটা প্রদান করব সেটার মধ্যে আমরা কিভাবে এক্সক্লুসিভ ভাবে যে দেখেন প্রিলিজ সিলেবাস এবং লিখিত যে সিলেবাস, এই দুটো সিলেবাস আমরা কিভাবে গুছাইছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, আপনি যে এখানে সার্কুলারগুলো দেখতেছেন, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য, বাংলাদেশ টেলিভিশন, তথ্য, যাই হোক এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবে, এগুলো সব কিন্তু ভাইয়া লিখিত। এখন এই লিখিত সিলেবাস না বোঝার কারণে আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা, আমরা লিখিত সিলেবাস বুঝি না, প্রিলিজ সিলেবাস বুঝি না বোঝার কারণে কিন্তু আমরা সবচেয়ে বড় বিপদে পড়ি। কথা কি বুঝতে পারছি কলিজার ভাই বোন? তাহলে সবচেয়ে বড় বিপদে পড়ি ইয়াতে আছে, এখানে রাখা আছে, আপনি ইংরেজিটা নিয়ে এসে দেখালেন। আচ্ছা, এখন সাইদুল স্যার কি করবেন? সাইদুল স্যার আমাদের এখানে একটা স্লাইড আছে, সেই স্লাইডে সে প্রিলিজ সিলেবাস যে গুছাইছে, এই প্রিলিজ সিলেবাস আপনাকে বলবে, প্লাস হচ্ছে লিখিত, প্লাস আপনারা কিভাবে কোন আঙ্গিকে প্রস্তুতি নেবেন এটা নিয়ে আমি পরে কথা বলবো ডিটেলসে। প্রথমে আমরা আপনাদের সাথে একটু সিলেবাস নিয়ে আলোচনা করতে চাই। দেখেন ভাইয়া, একটা স্টুডেন্ট 3টা কারণে টেকে না। নাম্বার 1 সিলেবাস না বোঝা, নাম্বার 2 পাগলা ঘুন্টির মতো পড়াশোনা করা, নাম্বার 3 কি জানেন? নাম্বার 3 হচ্ছে সে পড়ে কিন্তু পড়াটা কোন সময় পড়া উচিত সেটা না জানা। এই 3টা ক্রাইটেরিয়া যদি আপনি ঠিকঠাক ফলো করেন তাহলে কিন্তু আপনার একটা জব নিশ্চিত করতে পারবেন। কথা বুঝতে পারছি? এখন এমনি হেলিস্ট আছে না, এমনি হেলিস্ট ইংলিশের দেখেন, তাইলে আমাদের কথা হচ্ছে ভাইয়া যে আপনাকে প্রপার সিলেবাসটা বুঝতে হবে। আপনি যদি প্রপার সিলেবাসটা না বুঝেন তাহলে কখনোই সম্ভব না, বা কখনোই পারা সম্ভব না। আচ্ছা, আমি এখন ছোট্ট করে একটু আপনাদেরকে ম্যাথটা নিয়ে একটু কথা বলি। স্যার, ম্যাথটা আমার সামনে আছে, আমি ম্যাথটা নিয়ে একটু কথা বলি, কারণ সিলেবাসটা নিয়ে একটু কথা বললে স্টুডেন্টরা বেশি ভরসা পায়। আচ্ছা স্যার, একটু জিনিস দেখেন, এখানে একটা জিনিস দেখেন, এখানে কিন্তু এই যে আমরা 3টা পার্টে বিভক্ত করছি। কয়টা পার্টে? ও স্যার আসছে। স্যার আপনি একটু ইংলিশটা নিয়ে যদি একটু কথা বলবেন। আগেরটা আমি তাও একটু বলে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। এটাকে তো আমরা আরো আপডেট করছি 2024 এর কোশ্চেন। দেখেন, এটা হচ্ছে আমাদের আগের হাইলাইটস ছিল ইংরেজি, এবং তখন আমরা শুধু রিটেনের উপর বেশি জোর দিয়েছিলাম, কারণ প্রিলিতে আলহামদুলিল্লাহ টুকটাক প্রস্তুতি সবারই থাকে বা হয়ে যায়, কিন্তু রিটেনে কিন্তু আমরা অনেকে ধরা খাই। তো যাই হোক, এটা ছিল রিটেন বেস। কিন্তু এখন আমরা যেটা করেছি আলহামদুলিল্লাহ, এই কন্টেন্টটাকে 4টা মানে পার্টে ভাগ করেছি। প্রথমত আমরা দিয়েছি প্রিলিমিনারি পার্ট, অর্থাৎ প্রথমত প্রিলির জন্য যেই বিষয়গুলো এগুলো পড়ানো হবে একদম উপরে, প্রিলিমিনারি পার্ট, এন্ড দেন 2 নম্বরে থাকবে রিটেন পার্ট, মানে রিটেনের যে টপিকগুলো গুরুত্বপূর্ণ। 3 নম্বরে দিয়েছি আমরা হচ্ছে আপনার ভোকাবুলারি পার্ট, ভোকাবুলারি যেগুলো প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে হুবহু আশা করা যায় আল্লাহ চান তো অনেক পরীক্ষা দেখবেন যে হুবহু এখান থেকে আসছে ইনশাআল্লাহ। এন্ড ফাইনালি আমরা রেখেছি লিটারেচার পার্ট, অর্থাৎ 4টা পার্ট করেছি ইনশাআল্লাহ। ইভেন প্রথম পেজে কিন্তু সাজেশন দেওয়া আছে, আপনারা যদি খেয়াল করে দেখেন, এই যে 10 থেকে 20 গ্রেডের প্রিলি প্লাস লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সাজেশন, মানে প্রথম পেজটাতে আমরা এভাবে শুধু ইংরেজি না, প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু প্রথম পেজে আমরা কন্টেন্ট দিয়েছি, এন্ড পাশাপাশি আমরা কিন্তু সাজেশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কোন জিনিসগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট। দেখেন এখানে গ্রামারের এই টপিকগুলো যদি পড়েন, বিশেষ করে 3টা টপিক সবসময় আমি বলি, ট্রান্সলেশন, প্রিপোজিশন এন্ড হচ্ছে ভাইয়া মেক সেন্টেন্স উইথ ফ্রেজ ইডিয়ম। এরপরে হচ্ছে বয়েস থেকে কিছু প্রশ্ন আসে, রাইট ফ্রম ভার্ব থেকে, ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে, এবং চেঞ্জিং জেন্ডার থেকে। জাস্ট এইগুলো যদি একটু ভালো মতো পড়তে পারেন। দেখেন গ্রামারে আমি সবসময় আপনাদেরকে বলি 70-80টা টপিক আছে কথার কথা গ্রামারে। এই 70-80টা টপিক তো আপনার বিশেষের জন্য দরকার নেই, প্রাইমারির জন্য এতগুলো দরকার নেই, নিবন্ধনের জন্য এতগুলো দরকার নেই, ইভেন 10 থেকে 20 গ্রেডের জবের জন্য কিন্তু এই সবগুলো টপিকে আপনাকে কি বলে এক্সপার্ট হইতে হবে না, এবং এটা সম্ভব না। শুধু ইংরেজি যদি আপনি 2 বছর পড়েন, 5 বছর পড়েন, তাও শেষ করতে পারবেন না যদি সব পড়তে চান। তো আপনাকে টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে, এবং বুঝতে হবে আপনার কতটুকু সিলেবাস কোন পরীক্ষার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? তো যাই হোক, এভাবে কিন্তু খুব সুন্দর করে গুছানো আছে। দেখেন এটা হচ্ছে গ্রামারের অংশটুকু, এটা সাজেশন, এইটুকু পড়লেই আশা করি হবে ইনশাআল্লাহ। প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফগুলো পড়লে যে স্টার চিহ্ন দেওয়া আছে খুব সুন্দর করে দেখতেছেন মনে হয়, এইগুলোর মধ্যে ইনশাআল্লাহ কমন পাবেন। 24 সালে যতগুলো পরীক্ষা হয়েছে মোটামুটি এখান থেকে কমন ছিল, যদিও এখানে মাত্র 10টার মতো প্যারাগ্রাফ দেওয়া আছে, 1 2 3 4 5 6, এই যে এই 10টার মধ্যে থেকে কিন্তু আল্লাহর মধ্যে কমন পড়ছে। 24 সালে যতগুলো পরীক্ষা হয়েছে, ইভেন আরো যত পরীক্ষা হবে দেখবেন আল্লাহ চান তো ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কমন পড়বে। এরপর আমরা যেটা করেছি, এখন নতুন যে হাইলাইটসটা আপডেট করেছি, এর মধ্যে আরো 2-1টা প্যারাগ্রাফ আপডেট করেছি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। লেটার দিয়েছি কয়টা ভাইয়া? দেখেন মাত্র 8টা, এবং মজার ব্যাপার হচ্ছে এই 8টার লেটার থেকে কিন্তু সব পরীক্ষায় কমন আসে আলহামদুলিল্লাহ, এবং সামনেও আশা করি কমন পাবেন। দেখেন আমরা এসে দিয়েছি কয়টা? 2 4 5 4 9টা, এই মাত্র 9টা এসে থেকে আল্লাহ চান তো ইনশাআল্লাহ কমন পাবেন। অর্থাৎ প্রেসাইজ বলতে একটা কথা আছে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আয়োজন। উল্টাপাল্টা বগিসগি জিনিস দিয়ে কিন্তু আমরা জিনিসটাকে মোটা করি না। আপনারা দেখলে খুব ভালো লাগবে যে দেখেন বইটা কিন্তু খুব মোটা না, মানে একেবারে অল্প, মানে
এটা হচ্ছে 80 পেজ, কিন্তু আমরা যেটা আপডেট করেছি এটা 120 পেজ প্লাস হয়েছে, কারণ আমরা জিনিসটা অনেক বেশি সুন্দর করেছি, এক্সক্লুসিভ করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে মোটামুটি এই ইংরেজি হাইলাইটসটা থেকে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষা দেবেন কমন পাবেন। এভাবে করে বাংলা ইংরেজি জিকে 4টা বিষয় কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। বাকি সাবজেক্টগুলো স্যাররা দেখাবেন ইনশাআল্লাহ যে কতটা পরিশ্রম করেছেন, দিন নাই রাত নাই। আমরা মানে কি বলবো, খাটার পর খাটতেছি যে এই জিনিসটাকে কত এক্সক্লুসিভ করা যায়, বিশেষ করে 10 থেকে 20 নম্বরটা কত এক্সক্লুসিভ করা যায়, মানে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিচ্ছি এবং আশা করি সর্বোচ্চ পরিমাণ এখান থেকে কি বলে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। ওকে স্যার, আপনারা বাকিগুলো একটু দেখাইতেন স্যার। কোর্স ফি কত সবাই জানতে চাচ্ছে স্যার? আচ্ছা, না ভাই, আমরা এটা হচ্ছে আমরা আমাদের কোর্সে এটা একদম ফ্রি করে দেই। আমরা কোর্সে কখনো কোর্সের বাইরে আমরা কখনো বই সেল করি না, বা আমাদের লেকচার শিট আমরা কখনো প্রোভাইড করি না। দেখেন এই যে ম্যাথের কথা যদি আমি বলি, দেখেন এখানে ম্যাথের হাইলাইটসটা আছে। ম্যাথের হাইলাইটসটা যদি আমি একটা অধ্যায়ও আপনাদেরকে দেখাই, এখানে দেখেন এটা আপডেট, একদম প্রিলিজ সিলেবাস দেওয়া আছে, লিখিত সিলেবাস দেওয়া আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে না না কত সুন্দর করে দেওয়া হয়েছে, সুন্দরভাবে গোছানো পাটিগণিতের অংশ এবং স্যার এই যে স্টার মার্ক দেওয়া হয়েছে, হ্যাঁ, বীজগণিত অংশ, জ্যামিতি এবং পরের পেজে কিন্তু আবার লিখিত কোন কোন অধ্যায় থেকে, মাত্র 6টা অধ্যায় থেকে ম্যাথে কিন্তু কোশ্চেন আসে। সুবহানাল্লাহ, 6টা অধ্যায় মাত্র, 6 থেকে 7টা অধ্যায় থেকে বারবার রিপিট করে 90% কোশ্চেন, আর 10% কোশ্চেন মাঝে মধ্যে এখান থেকে ওখান থেকে দিয়ে দেয়, এবং সাধারণ বেসিক থেকে দিয়ে দেয়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেখেন, শুরুতেই যাতে করে আপনি একটা রিটেন সিলেবাস বুঝতে পারেন, এই জন্য কিন্তু 11 থেকে 20তম গ্রেডে আসা যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আমরা শুরুতে আলোচনা করছি। এবং দেখেন এই যে মৎস্য অধিদপ্তর পদ হ্যাচারি, হ্যাঁ, এই যে 12/1/2024 এটার কোশ্চেন প্লাস সমাধান, কোশ্চেন প্লাস সমাধান, কোশ্চেন প্লাস সমাধান, কোশ্চেন প্লাস সমাধান। এখান থেকে আপনি অবজার্ভ করতে পারবেন যে লিখিততে স্পেসিফিকলি কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন আসে। কথা বুঝতে পারছেন? স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখেন উৎপাদক বিশ্লেষণ থেকে প্রশ্ন দেয়, তারপরে হচ্ছে আপনার স্পেসিফিকলি যে যে অধ্যায়গুলো থেকে কোশ্চেন দেয়, এগুলো স্পষ্ট ভাবে আপনি এই লিখিত এই কোশ্চেনের প্যাটার্ন গুলো দেখলে বোঝা যাচ্ছে। তাইলে একটা জিনিস দেখেন, আপনারা যখন এরকম একটা গুছালো ফরম্যাট পাবেন, এরপরে দেখেন আপনি যদি প্রিলির কোন একটা অধ্যায়ে যান, মনে করেন আমি প্রিলির একটা অধ্যায় নিয়ে আপনাদেরকে একটু হালকা আলোচনা করাই দেখাই দিই। মনে করেন শতকরা টাইপ 1 ছিল, টাইপ 2, টাইপ 3 এভাবে আলোচনা করা হয়েছে। বা লাভ ক্ষতিতেই যদি আমরা যাই, লাভ ক্ষতিতে দেখেন এখানে টাইপ 1, এখানে টাইপ 2, তারপরে হচ্ছে এইভাবে আমরা আলোচনা করছি এবং প্রত্যেকটা জিনিস। এবং দেখেন এই যে ম্যাথটা এখানে দেওয়া, এটা কিন্তু লিখিতের জন্য গুরুত্বপূর্ণ, লিখিত এর জন্য গুরুত্বপূর্ণ, এই যে লিখিত এর জন্য গুরুত্বপূর্ণ পাশে দেওয়া। এবং সবচেয়ে মজার ব্যাপার স্যার দেখেন, এমসিকিউ সমাধান এক জায়গায়, লিখিত সমাধান এক জায়গায়। তাহলে আপনার মনে করেন আপনার লিখিততে আসলে আপনাকে এই ফরম্যাটে করতে হবে, প্রিলিতে আসলে আপনি শর্টকাটে করতে পারবেন। এবং প্রত্যেকটা ম্যাথ দেখেন আপনার রিটেন সমাধান, এমসিকিউ সমাধান, এমসিকিউ সমাধান, রিটেন সমাধান। এটার জন্য হচ্ছে এটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট কি বলে হাইলাইট বলা যেতে পারে, এই কারণে দেখেন এই যে একপাশে এমসিকিউ এবং স্যার সবচেয়ে মজার ব্যাপার টাইপ ভিত্তিক ভাবে দেওয়া। এরপরে দেখেন টাইপ 4ও কিন্তু স্যার এমসিকিউ সমাধান, লিখিত সমাধান, এমসিকিউ সমাধান, লিখিত সমাধান, এই যে এমসিকিউ সমাধান, লিখিত সমাধান। এবং যে যে ম্যাথগুলো আপনার লিখিত এর জন্য গুরুত্বপূর্ণ, পাশে আবার আমি কিন্তু ইয়েও লিখে দিচ্ছি, হিডিংও লিখে দিচ্ছি যে লিখিত এর জন্য গুরুত্বপূর্ণ। এই দেখেন এই যে লিখিত এর জন্য গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু কারিগরি শিক্ষা অধিদপ্তর অফিস সহায়ক 2023 সালে লিখিততে অলরেডি আসছে। তার মানে দেখেন এটা এমসিকিউ সমাধান 2 লাইনে শেষ, এবং পাশাপাশি রিটেন সমাধান। কথা বুঝতে পারছেন? এইভাবে আমরা পরিপূর্ণভাবে 11 থেকে 20তম গ্রেড আমাদের অলরেডি কালকে হচ্ছে প্রেসে চলে যাবে। আলহামদুলিল্লাহ আমরা 10 তারিখের মধ্যে সবাইকে হাইলাইটসটা পৌঁছাই দিতে পারবো, যারা অলরেডি আমাদের প্রায় 1400 স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে 11 থেকে 20তম গ্রেডে। তো 1400 স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে, নিতান্তই তারা আমাদের উপর কিন্তু ভরসা রেখে ভর্তি হয়েছে। এখনো আমরা আপডেট হাইলাইটস দিব বলে এখনো মোটামুটি আমরা সবাইকে হাইলাইটস এখনো দিতে পারি নাই। আমরা 10 তারিখে ইনশাআল্লাহ সবাইকে পাঠানো শুরু করব। সো প্রত্যাশা রাখি 10 তারিখের মধ্যে সবাই যারা এখনো ভর্তি হননি ভর্তি হয়ে যান, ভালো কিছু পাবেন। তার আগে বলি ভাইয়া যে আমরা 11 থেকে 20তম গ্রেডে অল্প সময়ে কেন একটা চাকরি পাবো, কারণ 11 থেকে 20তম গ্রেডে স্যার শুধুমাত্র আপনি 4টা সাবজেক্টের উপর প্রস্তুতি নিলেই কিন্তু হয়ে যায়। তার মানে আপনার প্রস্তুতি কয়টা সাবজেক্টে হওয়া লাগবে? 4টা সাবজেক্টে হওয়া লাগবে। তাইলে দেখেন আপনি যখন 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতি নেবেন, তখন আপনার অ্যারাউন্ড 4টা সাবজেক্টের উপর 10 থেকে 20 গ্রেড বলি আমরা, 10 থেকে 20 গ্রেডে যখন আপনি প্রস্তুতি নেবেন, তখন শুধু 4টা সাবজেক্টের উপর আপনার প্রপার প্রস্তুতি হলেই হয়ে যাবে। কেমন? যেমন আপনি শুধুমাত্র বাংলার প্রস্তুতি নেবেন, প্রিলি এবং লিখিত বেস। এখন এরপরে আপনি ইংরেজির প্রস্তুতি নেবেন, ইংরেজির প্রস্তুতি নেবেন কিসের উপর? ওই যে প্রিলি এবং লিখিত বেজের উপর। এরপরে আপনি ম্যাথের প্রস্তুতি নেবেন, ম্যাথের প্রস্তুতি নেবেন। এরপর আপনি হচ্ছে মিস্টার জিকে এর প্রস্তুতি নেবেন। এবার আসেন, এগুলো কিন্তু ভাইয়া লিমিটেড সিলেবাস, আনলিমিটেড সিলেবাস না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি 11 থেকে 20তম গ্রেডের বা 10 থেকে 20তম গ্রেডের
প্রিলির সিলেবাসটা যদি একবার বাংলার কমপ্লিট করেন, এটা দিয়ে আপনার নিবন্ধন কমপ্লিট হয়ে যাবে, এটা দিয়ে আপনার প্রাইমারি কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি ইংরেজির একবার 11 থেকে বা 10 থেকে 20তম গ্রেডের প্রিলি সিলেবাস শেষ করেন, তাহলে কিন্তু আপনার অন্যান্য যে নিবন্ধন পরীক্ষা বা হচ্ছে আপনার প্রাইমারি পরীক্ষা সেগুলো কভার হয়ে যাচ্ছে প্রিলির প্রস্তুতিতে। আপনার ম্যাথ সেম, জিকেও সেম। তার মানে আপনি টোটাল 4টা সাবজেক্টের উপর একটা পরিপূর্ণ প্রস্তুতি একবার নিতে পারলে যে জিনিসটা আপনার মাথার মধ্যে গ্যাদার হবে সেটা হচ্ছে, আপনি তো প্রিলির প্রস্তুতি নিলেন, পাশাপাশি লিখিত প্রস্তুতি নিলেন। প্রিলি লিখিত প্রস্তুতি কম্বিনেশনে নেওয়ার কারণে 11 থেকে 20তম গ্রেডের জব যে শুধু পাবেন তাই না, সামনে যদি আপনার কোনো কারণে জব চেঞ্জ করে নিবন্ধনে কলেজের শিক্ষক হওয়ার ইচ্ছা জাগে, হাই স্কুলের শিক্ষক হওয়ার ইচ্ছা জাগে, অথবা প্রাইমারি শিক্ষক হওয়ার ইচ্ছা জাগে, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রিলির প্রস্তুতি কমপ্লিট করে দিবে। কারণ আপনি 11 থেকে 20তম গ্রেডের প্রিলির প্রস্তুতি বা প্রিলির সিলেবাস যা, 11 থেকে 20তম গ্রেডের যা, নিবন্ধনেরও তা, প্রাইমারিরও তা। শুধুমাত্র বিসিএস এর জন্য আপনাকে বিশাল একটা সিলেবাস, পাহাড় পরিমাণ একটা সিলেবাস কমপ্লিট করতে হবে। ভাই বিসিএস এর সিলেবাস কি? বিসিএস এর সিলেবাসে আপনাকে অতিরিক্ত পড়া লাগবে মানসিক দক্ষতা, আপনাকে অতিরিক্ত পড়তে হবে 15 মার্কের জন্য কম্পিউটার, আপনাকে অতিরিক্ত পড়তে হবে 15 মার্কের জন্য হচ্ছে সায়েন্স, আপনাকে অতিরিক্ত পড়তে হবে জিকে এর জন্য আরো অনেকগুলো পার্ট। এই এতগুলো পার্ট আপনি স্কিপ করেই কিন্তু একটা গুছালো ফরম্যাটে প্রস্তুতি নিতে পারতেছেন। কথা বুঝতে পারছেন কলেজের ভাই বোন? তাহলে আমার কথা হচ্ছে ভাইয়া, আপনি 11 থেকে 20তম গ্রেডে একটা ছোট্ট সিলেবাস শেষ করে যদি আপনার একটা জব পাওয়া সম্ভব, তাহলে আপনি ছোট্ট সিলেবাসটা শেষ করতেছেন না কেন? এখন আপনি বলতে পারেন যে 11 থেকে 20তম গ্রেডে ভাইয়া জবগুলো হচ্ছে বিসিএস এর থেকে লোয়ার লেভেলের। আচ্ছা ভাই, আমি একটা কথা বলি এখানে, আপনি যখন বিসিএস পরীক্ষা দিচ্ছেন, বিসিএস পরীক্ষার সাথে আপনার কম্পিটিটর কারা কারা বলেন তো? আপনার কম্পিটিটর বিসিএস যে বুয়েট, এখন আপনার কম্পিটিটর বুয়েট না, শুধু বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, যত ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবার ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। ওয়ান কাইন্ডস অফ শুধুমাত্র ম্যাথ, সায়েন্স, কম্পিউটার, ইংলিশে মানে হিউজ লেভেলের দক্ষ স্টুডেন্ট বাংলাদেশে প্রতি বছর পরীক্ষা দিচ্ছে 50,000। তার মানে এই 50,000 স্টুডেন্টকে আপনাকে টেক্কা দিয়ে বিসিএস প্রিলিতে টিকা লাগবে বা লিখিততে টিকা লাগবে। তাহলে এই 50,000 ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টুডেন্ট গুলো আপনার আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ড বা সায়েন্সের সাধারণ একটা সাবজেক্টে পুরো স্টুডেন্টের থেকে অনেক বেশি এক্সক্লুসিভ বা অনেক বেশি ব্রিলিয়ান্ট। তারপরে তাদের সাথে কম্পিটিশনটা আপনি দিতে পারবেন কিনা এটা আগে একটা মাইন্ড সেট আপ করে ফেলেন। যদি পারেন, মন ধ্যান জ্ঞান সব রেখে বিসিএস প্রস্তুতি নেন, আমরা এটাতে বাধা দিব না। কিন্তু আপনার যদি মনে হয় যে না বুয়েটের স্টুডেন্ট আপনার থেকে অনেক বেশি মেধাবী, তার সাথে হয়তো আমি ট্যাকেল দিতে পারবো না, চুয়েট, কুয়েট, রুয়েট বা ইঞ্জিনিয়ারিং প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর স্টুডেন্ট অনেক বেশি মেধাবী, তাদের সাথে টেক্কা দেওয়া সম্ভব না, ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভালো ভালো সাবজেক্টে পূর্ব স্টুডেন্টগুলো অনেক মেধাবী, ওদের সাথে টেক্কা দেওয়া সম্ভব না, সেক্ষেত্রে তাদের সাথে বিসিএস এ কম্পিটিশন না দিয়ে আমি মনে করি 10 থেকে 20তম গ্রেডের প্রতি সপ্তাহে যে সার্কুলারগুলো হচ্ছে, সরকারি গভর্নমেন্ট চাকরির যে সার্কুলারগুলো হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ের যে সার্কুলারগুলো হচ্ছে, এই সার্কুলারগুলোতে আপনি কিন্তু অ্যাপ্লাই করে খুব সহজে একটা জব কি করতে পারবেন, নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন। মাত্র 4টা সাবজেক্ট পড়াশোনা করতে আমি মনে করি 6 মাসের বেশি লাগবে না। আমাদের কোর্স আমরা কিন্তু 4 মাসে শেষ করে দিই। 6 মাস কেন রাখি? অফলাইন কেন্দ্রিক ভাবে বাকি 2 মাস আমরা হচ্ছে অনবরত অল টাইম এক্সামের জন্য রাখি। কিসের জন্য রাখি? এক্সাম। কারণ বাকি 2 মাস আপনি পুরো সিলেবাসটা 4 মাসে যখন শেষ করবেন, বাকি 2 মাস অনবরত আপনি কি করবেন কলেজের ভাই বোন? বাকি 2 মাস আপনি অনবরত অল টাইম এক্সাম দিবেন, নিজেকে প্রস্তুত করবেন, এক্সাম দিবেন, নিজেকে প্রস্তুত করবেন। এবং এক্সামের প্যাটার্নটা হচ্ছে ভাইয়া, আমরা প্রিলির পাশাপাশি প্রিলির সাথে কিসের এক্সাম নেই? লিখিত এর জন্য এক্সাম নিয়ে নেই। অর্থাৎ আপনি প্রিলির জন্য যদি 10 মার্কের পরীক্ষা দেন, রিটেনের জন্য 10 মার্কের পরীক্ষা দিবেন। এবং রিটেন বেস মানে কোশ্চেন গুলো কিভাবে হবে এটাও কিন্তু আমরা পরীক্ষার মাধ্যমে আপনাকে জানান দিয়ে দেব। তার মানে দেখেন, পুরো বাংলাদেশে একমাত্র জব মেডিসিন আমরা কি করলাম, লিখিত এর জন্য এত সুন্দর করে, প্রিলির জন্য এত সুন্দর করে একটা সিলেবাস বা একটা ফরম্যাট গুছাই দিলাম, অনেক বেশি অ্যানালাইসিস করে, অনেক বেশি থিসিস করে, অনেক বেশি বিশ্লেষণ করে একটা বড় সিলেবাসকে একটা মানে কি বলবো, ছোট্ট একটা সিলেবাসের মধ্যে নিয়ে এসে জিনিসগুলোকে এক্সক্লুসিভ প্যাটার্নে সাজিয়ে আমরা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করতেছি কলেজের ভাই বোন। অফলাইনে যেমন মিরপুরে অনেক স্টুডেন্ট আমাদের আজকেও প্রায় অ্যারাউন্ড কি বলবো প্রায় 50 জনের মতো স্টুডেন্ট ক্লাস করছে। তো যে স্টুডেন্টগুলো ক্লাস করছে এই স্টুডেন্টগুলোকে কিন্তু আমি একটা কমিটমেন্ট দিয়েছিলাম যে আপনি যে আমাদের মিরপুরের আমাদের যে লাইব্রেরি ইউজ করতেছেন, এই লাইব্রেরি প্লাস আমাদের ক্লাস
প্লাস আমাদের হাইলাইটস, এগুলো যদি আপনি পরিপূর্ণভাবে 6 মাসে শেষ করতে পারেন, বুকে হাত দিয়ে বলতে পারেন যে ভাই আমি সবগুলো ক্লাস করেছি, আমি সবগুলো হাইলাইটস শেষ করেছি, আমি হচ্ছে লাইব্রেরি ইউজ করতেছি 8 ঘন্টা 10 ঘন্টা করে অনবরত পড়াশোনা করতেছি, এইভাবে পড়াশোনা করার পরও আমার জব হচ্ছে না, যদি আপনার জব না হয় আপনার টাকা তো রিফান্ড পাবেনই, যদি আমরা জব মেডিসিন পারি তো আপনাকে উল্টা আরো চাকরি দেওয়ার চেষ্টা করবো 30,000 বা 40,000 টাকা স্যালারি। কেন এই কথাটা বলি জানেন? কারণ আমার চোখের সামনে দেখা, আমি খুলনার একটা ছোট্ট ঘটনা বলি। দৌলতপুরে নাসির স্যার মনে করে, দৌলতপুরে 4টা স্টুডেন্ট 4টা মেয়ে, ওই যে 4টার যে প্রাইমারি চাকরি হয়ে গেল, ওরা কিন্তু আমাদেরকে একদিন এসে বললো, কি বললো, যে স্যার আমাদের চাকরি হচ্ছে না, এত পরীক্ষা দিচ্ছি কিন্তু কাছাকাছি মার্কে যায় পাচ্ছি না, হচ্ছে না। তো তখন আমি ওই স্টুডেন্ট 4টাকে বলছিলাম যে তোমরা হাতে হাতে হাত রাখো, হাতে হাতে হাত রেখে একটা কমিটমেন্ট করো, তোমাদের জন্য এই যে খুলনা শাখায় আমরা যে লাইব্রেরি দিলাম, এই লাইব্রেরিতে তোমরা সকাল 9টায় আসবা, রাত 9টায় বের হয়ে যাবা, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবগুলো ক্লাস করবা, লেকচার শিট গুলো শেষ করবা। ওরা বলতেছে ভাইয়া ঠিক আছে। আমি বললাম এটা কন্টিনিউ করবা তোমরা মাত্র 6 মাস। এবং 4 মাসের মাথায় তাদের প্রাইমারি পরীক্ষা যখন হয়ে গেল, তখন কল দিয়ে বলতেছে ভাইয়া আমার প্রাইমারিতে 5টা কোশ্চেন ভুল গেছে। আরেকজন কল দিয়ে বলতেছে ভাইয়া আমার 6টা কি 7টা ভুল যাবে। তা এরকম দেখেন 6 থেকে 7টা বা 8টা প্রশ্নের মধ্যে তাদের ভুল গেছে, আলটিমেটলি সবাই কিন্তু প্রাইমারিতে টিকে গেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই আপনার যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা গেল, ওই 4 জনের একজন আমাকে কল দিয়ে বলতেছে যে ভাইয়া যেখানে মানে অন্যান্য স্টুডেন্ট 125 পাওয়া খুব টাফ, একজন স্টুডেন্ট কল দিয়ে বলতেছে ওই 4 জনের মধ্যে যে ভাই আমার 137টা হয়েছে। তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, যে তখন আমি ওদেরকে বললাম যে দেখছো কমিটমেন্ট কাকে বলে, তুমি কমিটমেন্ট দিলা, পড়াশোনা করলা, আলটিমেটলি তোমার সিলেবাসটা ছোট হয়ে গেল, কারণ পুরো সিলেবাসটা তুমি তোমার মাথাতে গেঁথে নিতে পারছো। ওই যে অনবরত পড়াশোনা করছো, লাইব্রেরি ইউজ করছো, কমিটমেন্ট মেনটেন করছো, আর আমাদের লেকচার শিট বা আমাদের ক্লাসগুলো ঠিকঠাক করছো, এই জন্য কিন্তু তোমার সিলেবাসটা শর্ট হয়ে গেছে। শর্ট বলতে কিরকম, মানে পুরো সিলেবাসটা তোমার মাথার মধ্যে তুমি ঢুকাইতে পারছো, আলটিমেটলি এই জন্যই কিন্তু তোমার 137টা হয়েছে। পরে যখন শুনলাম তার বাকি 3 জন বান্ধবীর কি খবর, তারাও কিন্তু 130 প্লাস মার্ক পাইছে, এবং 4 জনই বিসিএস প্রিলিতে টিকছে। এই যে আজকের যে বিসিএস প্রিলির রেজাল্ট হইলো, এই 4 জনই টিকছে। কেন টিকছে? ওই যে কমিটমেন্ট, পড়াশোনা, ভেতরে খুব জাগ্রত করে পড়াশোনা করতে হবে। শুধু পড়াশোনা করলে হবে না ভাইয়া, পড়াশোনা করার জন্য ভেতর থেকে, মন থেকে, দিল থেকে পড়াশোনার একটা মেথড জাগ্রত করতে হবে, তাছাড়া আসলে পড়াশোনা হয় না। আপনি চাবেন পড়াশোনা করবেন না, 2 দিন পড়াশোনা করবেন, 3য় দিনে আপনি আপনার ধার্স নষ্ট করে ফেলবেন, এই পড়াশোনার কোনো মূল্য নাই, এই পড়াশোনার কোনো ভ্যালু নাই। কলিজার ভাই বোন, পড়াশোনা করতে হবে একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে, একটা নির্দিষ্ট ফরম মেনটেন করে, তাইলে কিন্তু আপনি সাকসেস হবেন, তাছাড়া সাকসেস হওয়া সম্ভব না। আজকে যারা সাকসেস হয়েছে তাদের কাছে আপনি গল্প শোনেন, তারা এক কথায় আপনাকে বলবে পরিশ্রম। মেধাবীরা কখনো সফল না হইলেও পরিশ্রমীরা কখনো সফল হয় না, এর রেকর্ড নাই। মেধাবীরা হারিয়ে যায় কিন্তু পরিশ্রমীরা কখনো হারে না ভাইয়া। আপনি যদি পরিশ্রম করেন, উপরওয়ালা সৃষ্টিকর্তা কিন্তু আপনার দিকে দেখতেছে যে আপনি কোন লেভেলের পরিশ্রম করছেন। আপনার পরিশ্রমের লেভেলটা যখন সাকসেস রেটে চলে যাবে, তখন আপনি সাকসেস হওয়া শুরু করবেন। আর যখন একটা জব পাওয়া শুরু করবেন, অনবরত একটার পর একটা হইতেই থাকবে। কেন? কারণ আপনি পড়াশোনা করে আপনার মাথাটাকে পাহাড় সমতুল্য করে ফেলছেন। এখন জব পরীক্ষা দিলে আপনার কাছে কোশ্চেন অনেক ইজি মনে হচ্ছে, আপনার কাছে যে কোশ্চেন করেছে তাকে মনে মনে গালি দিতে ইচ্ছে করতেছে যে এত সহজ কোশ্চেন করছো কেন? কারণ আপনি আপনার মাথাটাকে ওইভাবে প্রস্তুত করছেন। কলেজের ভাই বোন, অগুছালো ভাবে পড়াশোনা করে অনেকে দেখবেন 2 বছর 3 বছরেও কোনো কিছু করতে পারে না, আর তারাই কমেন্ট করে যে 2 বছরে কিছু করতে পারলাম না, আসছে 6 মাস, আসছে 1 বছরের চাকরি। আলটিমেটলি ওই যে 2 বছর পড়ছে, ও যদি আরো 12 বছরও পরে, ওর চাকরি হবে না, কারণ ও রেগুলারিটি মেনটেন করে কখনো পড়াশোনা করে নাই। আর আরেকজন স্টুডেন্টকে ডিমোটিভেট করার জন্য ওই কিন্তু যথেষ্ট। কেন? কারণ আপনি 6 মাসে একটা টার্গেট নিয়ে পড়াশোনা করতেছেন, আর আরেকজন আপনাকে ডিমোটিভেট করতেছে। কেন ভাইয়া? 11 থেকে 20তম গ্রেডের, আমি যদি বলি 10 থেকে 20তম গ্রেডের চাকরি 6 মাসে প্রস্তুত হওয়া সম্ভব, এটা 100% সম্ভব। 6 মাসে আপনি একবার সিলেবাস না, আপনি 11 থেকে 20তম গ্রেডের সিলেবাস চাইলে 2 বার শেষ করতে পারবেন। এপাশ থেকে ওপাশ 2 বার শেষ করা সম্ভব, কারণ একটা লিমিটেড সিলেবাস। এটা বিসিএস না যে আপনাকে অনবরত 1 বছর প্রস্তুতি নেওয়া লাগবে। এখানে বিসিএস এর জন্য অতিরিক্ত অনেকগুলো সাবজেক্ট আপনাকে পড়া লাগতেছে, কিন্তু 11 থেকে 20তম গ্রেডে তো আপনাকে অতিরিক্ত কোনো সাবজেক্ট পড়া লাগতেছে না। সকলের ভাই বোন, যারা বিসিএস করার কারণে ছিটকে গেছেন বা ভালো মোটামুটি একটা প্রস্তুতি আছে, আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি 10 থেকে 20তম গ্রেডকে টার্গেট করেন। এই 10 থেকে 20তম গ্রেডকে টার্গেট করে আপনি আপনার সফলতার ধার্যটা বা সফলতার কি বলবো, মানে সফলতা খুব কাছাকাছি নিয়ে আসেন। কারণ এটা সম্ভব, অসম্ভব বলতে কোনো কিছু নাই। কারণ আমরা মানুষ, আমরা পারবো। কলেজের ভাই বোন, ভেতরে খুব জাগ্রত করেন, নিজের ভেতরটাকে জাগ্রত করার চেষ্টা করেন। কারণ আপনি আপনার যে একটা এজে চলে গেছেন, এই এজে থেকে আপনি যখন এই কুরবানি দিতে বাসায় যাবেন,
আপনার বৃদ্ধ পিতামাতা যেমন আপনার দিকে চাতক পাখির মতো চেয়ে আছে, আপনার সমাজও কিন্তু আপনার চোখে আপনার মুখের দিকে তাকিয়ে আছে। আপনি যখন গ্রামে যাবেন দেখবেন যে আপনার গ্রামের মানুষরা যাওয়ার সাথে সাথে আপনাকে বলবে, কি ব্যাপার, তোমার না অনার্স মাস্টার্স কমপ্লিট, তোমার এখনো চাকরি হচ্ছে না? ইমোশনালি আপনাকে, হ্যাঁ, এই যে বিসিএস পরীক্ষা দিয়ে গেলেন, বিসিএস প্রিলিতে টিকলেন না কোনো কারণে, আপনি এখন বাসায় যান তো ভাইয়া, সবার আগে আপনাকে ব্লেমের শিকার হইতে হবে। কি খবর ভাইয়া, বিসিএস এ কত মার্ক ছিল, টেকো নাই? ভাই এই কথাগুলো যখন বলে তখন ভেতরে কিন্তু বিশাল কি বলবো জ্বালা পোড়া হওয়া শুরু হয়। ভাইয়া এই কথা তো আপনি একদিন শুনলেন, আপনি আপনার গ্রামে যাওয়ার কারণে, কিন্তু এই কথার শিকার বা এই ভুলের শিকার আপনার বৃদ্ধ পিতামাতা প্রতিনিয়ত হয়। এই যে বিসিএস এর পরীক্ষাটা হইলো না, আপনার বৃদ্ধ পিতারে প্রতিটা মানুষ যারা শিক্ষিত অশিক্ষিত সবাই জিজ্ঞেস করতেছে, কি খবর চাচা, কি খবর মামা, কি খবর বন্ধু, তোমার ছেলের কি অবস্থা, প্রিলিতে টিকছিনি, প্রিলিতে চান্স পাইছিনি, কি ব্যাপার, এত পড়াশোনা করতেছে, চাকরি হইতেছে না কে, কি পড়াশোনা করতেছে, এত পড়াশোনা করাইলা, এত টাকা খরচ করাইলা, আলটিমেটলি কোনো চাকরি পাইতেছে না, জব পাইতেছে না, আমি পড়াশোনা করে কি লাভ? উমুকের বলা দেহ ঢাকায় থাকে, সাইডের কাজ করে 10,000 8,000 20,000 যা পায় বাপরে দেয়, তোমার তো তোমার বলা কিছুই দিতে পারে না, তোমার মাইয়া কিছুই দিতে পারে না। ভাই এই কথাগুলো যখন আপনার বৃদ্ধ পিতা মাতাকে একজন বলতেছে, বিলিভ মি অর নট, আপনার বৃদ্ধ পিতা আপনার বৃদ্ধ মাতা যদি সৃষ্টিকর্তা হুকুম দিত যে না আত্মহত্যা মহাপাপ না, তোমরা আত্মহত্যা করতে পারবা, তাহলে আমি বিশ্বাস করি সবার আগে আপনার এই শিক্ষিত ছেলের বাবারাই সবার আগে আত্মহত্যা করত এবং নিজেকে বুঝাইতো এই জগৎ আমার জন্য না। কারণ আপনাকে শিক্ষিত করে সবচেয়ে বড় পাপ হয়ে গেছে আপনার বাবার বা আপনার মায়ের। কারণ আপনি শিক্ষিত, আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, এই সাবজেক্ট নিয়ে আপনার বাবাকে প্রতিদিন বুলির শিকার হতে হচ্ছে, আপনার মাকে প্রতিদিন বুলির শিকার হতে হচ্ছে, তারা নিজেদেরকে ক্ষমা করতে পারতেছে না, তারপরেও মুখ চিপড়ে একটা চাতক পাখির মতো চেয়ে আছে আপনার দিকে যে কবে আপনি সফল হবেন, আর কল দিয়ে বলবেন, বাবা তোমার ছেলে একজন সরকারি চাকরিজীবী, বাবা তোমার ছেলে সরকারি চাকরি পেয়েছে। আর সেদিন আপনার বাবা আপনার মা চোখের পানি অনবরত ফেলে অনবরত কান্নার সাথে বলবে, বাবা আমি তো এটাই চেয়েছিলাম, আমি জানি তুই একদিন সরকারি চাকরি পাবি, আমি জানি তুই একদিন সরকারি জব পাবি, এই বিশ্বাসটা আমার মধ্যে ছিল। আপনার বাবা যখন শুনবে আপনি একজন গভর্নমেন্ট চাকরিজীবী, সেই দিন থেকেই আপনার বাবা সবার কাছে অহংকারের সাথে বলবে, এই জানো আমার ছেলে আমার মেয়ে একজন সরকারি চাকরিজীবী, এই জানো আমার মেয়ে অমুক জায়গায় চাকরি করে, আমি সরকারি চাকরি করে এত টাকা বেতন পাই, এবার ঈদে আমার পোলায় আমার মেয়ায় সরকারি চাকরি যে বেতন পাইছে সেই বেতন থেকে আমার এই গিফট করছে, এই গিফট করছে, এই গিফট করছে, উত্তেজনার সাথে গর্ব করবে, আপনাকে নিয়ে রিপ্রেজেন্ট করবে। এবং এই আপনি এইবার যখন কুরবানির ঈদে যাবেন, ঈদে যাওয়ার পর দেখবেন আপনি একটা ভালো সরকারি চাকরি পাওয়ার কারণে আপনাকে নিয়ে ঈদগাহ ময়দানে পর্যন্ত আপনাকে নিয়ে মাইকিং করা হচ্ছে যে অমুকের ছেলে অমুক সরকারি চাকরি পেয়েছে, অমুক মন্ত্রণালয়ে চাকরি করে, সে নবজাগরণের জন্য বা সামাজিক সাম্যাবস্থার জন্য বেশ কিছু কথা বলবে, তার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনি। অথচ যখন আপনি চাকরি পান নাই, ঈদে গিয়েছেন, আপনাকে কেউ পাত্তা দেয় নাই, ব্লেমের শিকার করেছে, বুলির শিকার করেছে। কিন্তু এখন আপনি সরকারি চাকরিজীবী, আপনি হয়ে গেছেন আপনার সমাজের মোটিভেটর, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার হাঁটাটাও মোটিভেশন হয়ে গেছে, আপনি একটা কথা বলতেছেন, সে কথার স্টাইলটাও একটা মোটিভেশন হয়ে যাচ্ছে। কলিজার ভাই বোন, সফল হওয়ার পর আপনি যা করবেন তাই মোটিভেশন, কিন্তু সফল হওয়ার আগে আপনি হচ্ছেন আপনার সমাজের একটা আবর্জনা। শুধু আপনার সমাজের চোখে না, আপনি আপনার বাবা মার চোখেও আবর্জনা হয়ে থাকেন, কিন্তু বাবা মারা মুখ দিয়ে স্বীকার করতে পারে না, শুধু অপেক্ষার প্রহর গুণে। কারণ এই আপনার বৃদ্ধ পিতামাতা যেদিন আপনি সফল হবেন, কত চিৎকার করে সবাইকে বলবে, আমার ছেলে আমার মেয়ে সফল, আহ কি শান্তি, অন্যরকম একটা প্রশান্তি পাবেন। সো কলিজার ভাই বোন, যদি আপনার ড্রিম থাকে যেন আপনি বিসিএস ক্যাডারি হবেন, ওকে ডান, পড়াশোনা করেন, পড়াশোনার ধার্সটা ভেতরে খুব লালন করে শুরু করেন। কারণ ভেতরে খুব লালন না করা পর্যন্ত আপনার ভেতরের অভ্যন্তরীণ সিস্টেমগুলোকে আপনি কিন্তু জাগ্রত করতে পারবেন না। কলিজার ভাই বোন, নিজেকে একটু প্রস্তুত করেন, নিজেকে একটু প্রস্তুত করেন, নিজেকে প্রস্তুত করলে দেখবেন আপনি অনেক বড় কিছু হয়ে যাবেন, আপনার সফলতা অনেক সন্নিকটে চলে আসবে। তো যাই হোক কলিজার ভাই বোন, আমরা আমাদের কাজে চলে আসি। আমাদের এই সিলেবাসগুলো নিয়ে হচ্ছে আমাদের নাসির স্যার একটু কথা বলবেন, কারণ এই যে সিলেবাসটা স্যার, এগুলো সবগুলো কিসে আসে বলেন? এগুলো তো আমাদের 10 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষায় আসে। লিখিত পরীক্ষা আমি এখন আপনাদের কিছু দেখাবো, যেগুলো আসলে যে পরীক্ষাগুলো আপনারা আবেদন করেন এবং বারবার প্রশ্ন করেন, স্যার এই কোন চাকরি পরীক্ষাগুলো লিখিত হয় আর কোনগুলো প্রিলি হয়, এবং কোন চাকরিগুলো এক কথা সিলেবাসটাই বোঝে না, সিলেবাসটাই বোঝে না। ঠিক আছে, এটা একটু
ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। আসলে এই দেখেন তো এই চাকরিগুলো আপনারা আবেদন করেছেন কিনা। যে মৎস্য অধিদপ্তর যদি কেউ আবেদন করে থাকেন তাহলে মনে রাখবেন, এই মৎস্য অধিদপ্তর আপনি যদি পরীক্ষা দেন তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা লিখিত পরীক্ষা দিতে হবে। এবং এখানে বাংলা, জিকে, জিকের ভিতর থাকবে কিন্তু বিজ্ঞান থাকবে, বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, সাম্প্রতিক বিষয়গুলি, আইসিটি এর সংক্রান্ত প্রশ্ন থাকবে, বাংলায় কিন্তু প্রশ্ন থাকবে এবং ইংরেজি থাকবে, ম্যাথ থাকবে। তো মৎস্য অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন, যারা মৎস্য অধিদপ্তর ছোট ছোট চাকরি পরীক্ষা যারা অ্যাপ্লাই করে থাকেন তারা খুবই মানে একটু কেয়ারফুল থাকবেন যে আপনাকে অবশ্যই প্রিলি এবং লিখিত উভয় প্রস্তুতি নিতে হবে। ধরে নেন এই মৎস্য অধিদপ্তর চাকরি পরীক্ষায় 95% চাকরিগুলোই হয় লিখিত পরীক্ষা। ঠিক আছে, যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন বা অ্যাপ্লাই করবেন তার আগে থাকতে খেয়াল রাখেন, এখানে কিন্তু আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে। এই জন্য আপনাকে কি করতে, আপনি এতদিন তো শুধু প্রিলি প্রস্তুতি নিয়েছেন, বিশেষ প্রিলির প্রস্তুতি নিয়েছেন, শুধু প্রিলি, কিন্তু কখনো লিখিত স্টাইলে পরীক্ষা দেন নাই। এই জন্য আপনাকে এখন থেকে কি করতে, পড়াশোনা করতে হবে 2 স্টাইল, অর্থাৎ প্রিলি এবং লিখিত উভয় স্টাইলে পড়াশোনা করতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, তাহলে এই চাকরিগুলো কিন্তু ওভারকাম করতে পারবেন। এবার বাংলাদেশ টেলিভিশন মানে বিটিভি অর্থাৎ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, এখানে কিন্তু মাঝে মাঝে সার্কুলার দেয় কিন্তু এটা, তবে এই সার্কুলারটা কিন্তু 6 মাস পর দেয় না, এটা বছরে একবার দেয়। বাংলাদেশ টেলিভিশন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে, এখানে তেমন কোনো কাজ নেই, এখানে বিটিভিতে কোনো কাজ নাই, একদম বসে বসে খাওয়ার একটা চাকরি। কিন্তু এই চাকরিটা যদি পরীক্ষা আপনাকে দিতে হয় অবশ্যই আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে, অবশ্যই একটা লিখিত পরীক্ষা দেবে। এখানে প্রিলি পরীক্ষার নেওয়ার কোনো অপশন নেই। তার মানে এই ধরনের চাকরি পরীক্ষা এই টেলিভিশন বিটিভিতে দেবেন, প্রিলি পরে কোনো লাভ নাই, এখানে কি আসবে আমাদের লিখিত। ওকে, আচ্ছা, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, এই চমৎকার একটা চাকরি। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যে চাকরিগুলো হয় এখানে তো অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। এটাও কি দিতে হবে ভাইয়া, একটা লিখিত পরীক্ষা দিতে হবে। তো এই লিখিত পরীক্ষার প্রস্তুতিটা সেভাবেই নিতে হবে এখন থেকে, যেহেতু আপনার বিসিএসটা খারাপ হয়ে গেছে। অনেকে কিন্তু আমি জানি বিএস পরে কিন্তু মিথ্যা কথা শুরু হয়ে গেছে। অলরেডি গার্লফ্রেন্ড কিন্তু আপনাকে জিজ্ঞেস করে, বেবি তুমি কি টিকেছো, আপনি কিন্তু অলরেডি তাকে বলে দিয়েছে হ্যাঁ আমি টিকেছি। অনেক টিচার পর্যন্ত, আমাদের মানে কোচিং এর টিচার পর্যন্ত কিন্তু বলে দিয়েছে কি হ্যাঁ আমি এবার রিটেনে টিকছি, মানে টিকাইছে কিন্তু পিএসসি কত 10,000, কিন্তু দেখবেন এখানে কিন্তু 30,000 মানুষ, বাকি 20,000 মানুষ কিন্তু মিথ্যা কথা বলতেছে। তারা ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখতেছে, অনেকে ফেসবুক কি লিখতেছে, আলহামদুলিল্লাহ লিখতেছে। তবে অনেকে কিন্তু আবার একটু মানে কি বলবো, মানে আমার একটা কমেন্ট আমি একটু দেখাই আপনাদের। আমার এক ছাত্রী কি যেন একটা কমেন্ট লিখছে, যে বাংলায় মানে একজনের কমেন্ট লিখছে যে আমাদের কি আসলে, কমেন্ট আমি বলতেছি মুখে, যে সে বলছে যে আসলে আমাদের কি আমার মানে ভগবান কি ইয়েও দেখতেছে না, ভগবান আমার কোনো আমি যেদিকে যাই, মানে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, অর্থাৎ ভগবান কি আমার দিকে কোনোভাবেই তাকাবে না, অর্থাৎ তিনি যে পরীক্ষাটা দিচ্ছেন ওইটাই কি হতাশ। সে বলছে আমার আর এখন আর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অপশন নেই। এই কথাটা দেখার পর আমার খুব খারাপ লাগছে। আমি ছাত্রীটাকে ফোন দিয়ে বললাম যে কি হয়েছে তোমার, বিশেষ ঠিক না, তাতে কিছু সবকিছু কি বিশেষ নাকি, যে তোমার সুইসাইড করা লাগবে, চিন্তা করেন। স্যার মানুষের মুখ দেখাইতে পারি না, মানে আমি কি করবো স্যার, এত পড়াশোনা করলাম, লাস্ট বিশেষ ছিল এটা আমার, সেটাও টিকলাম না, আমি বাড়িতে কি বলবো যে আমি আসলে টিকছি কিনা। তবে হ্যাঁ এরকম আমি বললাম 20,000 মানুষ কিন্তু অলরেডি ফেসবুকে তারা মিথ্যা কথা বলে দিচ্ছে, কিন্তু প্রকৃতির মধ্যে টিকছে কিন্তু 10,000, বুঝছেন। তাই দেখেন গার্লফ্রেন্ড টিকিয়ে রাখার জন্য কি করতেছে, মিথ্যা কথা বলতেছে, বয়ফ্রেন্ড টিকে রাখার জন্য কি মিথ্যা কথা বলতে হচ্ছে, এই গ্রামের মানুষের কি সামাজিক যে অবস্থাটা সেখানে কি বজায় রাখার জন্য আপনাকে মিথ্যা কথা বলতেছে। এরপর আপনি বিশেষ লিখিত করবো, বিশেষ অনেকে আবার কি বলবে যে লিখিত পরীক্ষা ফেল করছি, আবার অনেকে কি হয়েছে বলছি লিখিত দিয়েছিলাম কিন্তু ভাইবে আমি ফেল করছি। এরকম মিথ্যা কথা বলার মানুষই থাকবে দেখবেন 10,000। ওকে, কথাগুলো কিন্তু বাস্তব কথা বললাম। এবার এই জন্য বললাম যে ভাইয়া মিথ্যা কথা বলেন, সমস্যা নাই, গার্লফ্রেন্ড আপনার চলে যাবে, এটা নিশ্চিত থাকেন, কারণ আপনি বিশেষ হবেন, আপনার গার্লফ্রেন্ড যাবে, কারণ গার্লফ্রেন্ড আপনার জন্য বসে থাকবে না, এটাই বাস্তবতা। আর আপনি যেহেতু আপনার বাড়িতে যেতে পারেন না, মানুষকে সান্ত্বনা দিতে হবে, ফ্যামিলিকে সান্ত্বনা দিতে হবে, অনেকে মিথ্যা কথা অলরেডি বলেই ফেলেছেন যে আমি প্লিতে এবার টিকেছি। ঠিক আছে, যাই হোক মিথ্যা কথা বলেন ভাই, কোনো সমস্যা নেই, কিন্তু তার পাশাপাশি একটা চাকরি নিয়ে দেখাই দেন। এর আগে অর্থাৎ একটা বিশেষ কিন্তু লেন্দি প্রসেস, প্রায় 1 বছর থেকে 2 বছর সময় লেগে যায় নিয়োগ পেতে। সুতরাং আপনি কি করবেন, তার ভিতরে মিথ্যা কথা বলেন, তার ভিতরে একটা চাকরি পেয়ে যান, তাহলে আপনার গার্লফ্রেন্ড। স্যার এই পড়াশোনাও কিন্তু বিসিএস এর কাজেও লাগবে, এই পড়াশোনাগুলো সবই বিসিএস রিলেটেড, সবই বিসিএস, জাস্ট একটু ধরাই দিন। আপনারা যারা বিসিএস প্রিলিভার দিয়েছিলেন, যারা 110, 12, 13, 14 যারা পেয়েছিলেন, তারা কিন্তু মনে করেন অনেক, তাদের কিন্তু কোয়ালিটি অনেক ভালো, মাশাআল্লাহ, তাদেরকে জাস্ট একটু ধরাই দিলে কিন্তু তারপর ধরা দিলেই পারবেন। এবার দেখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিন্তু চমৎকার চাকরি একটা, আপনারা জানেন সবাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাই ফার্স্ট ক্লাস যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, তারা এটা কিন্তু আগে নন ক্যাডার থেকে নিত, এখনো কিন্তু নন ক্যাডার থেকে নেয়, কিন্তু মাদকদ্রব্যের অধীনে যে আবার ছোট চাকরিগুলো হয় সেগুলো কিন্তু লিখিত পরীক্ষা হয়। এই ঢাকাতেই কিন্তু সেই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়, এবং সেই লিখিত পরীক্ষা আপনার কঠিন তেমন একটা আসে না, মোটামুটি আপনার বিগত সালের যে অন্যান্য চাকরি পরীক্ষা যেগুলো আসছে ওগুলো যদি আপনি জাস্ট রিভাইজ দিয়ে যান, তাহলে আপনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে
আপনি কিন্তু পাস করতে পারবেন এবং একটা ফেয়ার চাকরি হয় এবং এখান থেকে আপনি কিন্তু নিয়োগ পেতে পারেন এবং এই চাকরিটা কিন্তু অনেক ভালো, অনেক ভালো। এবার দেখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এটা কি বলা হচ্ছে? মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই মহিলা ও শিশু বিষয়ক একটা মন্ত্রণালয় আছে, দেখেন এই মন্ত্রণালয়টা কিন্তু অনেক সার্কুলার দেয় ভাই, এই মন্ত্রণালয় সার্কুলার কিন্তু অনেক বেশি দেয়। তো এই মন্ত্রণালয়ে যদি আপনি কোনো চাকরি যদি নিতে চান তাহলে আপনাকে কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে। কি দিতে হবে? একটা লিখিত পরীক্ষা দিতে হবে। আর লিখিত পরীক্ষার সর্বোচ্চ নম্বরধারী কি করবেন? তারা কিন্তু ভাইভায় ডাক পাবেন। আর ভাইভা যেটা যদি ওভারকাম করতে পারেন তাহলে আপনার কি হয়ে যাবে? ইনশাআল্লাহ আপনার একটা চাকরি হয়ে যাবে। ওকে, দেখি আপনাদের যদি কোনো প্রশ্ন যদি থাকে সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে প্রশ্নের জবাব দেবো। আপনাদের যদি কোনো জব সম্পর্কে জানতে ইচ্ছা করে বা কোনো কিছু যদি আমার কাছে জানার ইচ্ছা থাকে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ইনশাআল্লাহ আমি কি করবো? আপনাদের কমেন্টে কিন্তু আমি ইনশাআল্লাহ আপনাদের জবাব দিব। এবার দেখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ভাই কিছুদিন আগে যে কথাটা বললাম যে অনেকেই মিথ্যা কথা বলেছেন যে এবার প্রিলিতে টিকেছেন, কথাটা কিন্তু সত্য। অনেকেই কিন্তু বলেছেন, বাস্তবতা কিন্তু মেনে নিতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে যারা অ্যাপ্লাই করেছেন বা অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু চমৎকার চাকরি একটা, এই দুর্যোগ ব্যবস্থাপনা খুব চমৎকার একটা চাকরি এবং অনেক চমৎকার একটা চাকরি। এই চাকরি পরীক্ষা যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে এবং একটা ভাইবা দিতে হবে, তারপরে কেবল আপনার চাকরিটা পাবেন। এবার দেখেন ভূমি মন্ত্রণালয়ে আপনারা অনেকে কিন্তু অ্যাপ্লাই করেছে। এই ভূমি মন্ত্রণালয় কিন্তু প্রিলি এবং লিখিত উভয়ই হয়। এই ভূমি মন্ত্রণালয়ে যারা অ্যাপ্লাই করেছে তারা ধরে না লিখিত দিতেই হবে, প্রিলিও মারতে হবে, লিখিত কোনো মিস নাই। সুতরাং প্রিলি লিখিত উভয় প্রস্তুতি নেন, সেটা ভূমি মন্ত্রণালয়। চমৎকার একটা চাকরি ভূমি মন্ত্রণালয়। এখানে ঘুষ খাওয়ার সম্ভাবনা অনেক বেশি, যারা ঘুষ খেতে চান না কোনো সমস্যা নেই। আমাদের হাইলাইটস মানে শুধুমাত্র লিখিত বা প্রিলি। হ্যাঁ, আমাদের হাইলাইটস কিন্তু প্রিলি লিখিত দুইটাই। স্যার জব প্রিপার স্যার পোস্ট অফিসে নিয়ে কিছু বল ভাইয়া, পোস্ট অফিস দিবা ওখানে কিন্তু প্রিলি দিবা। পোস্ট অফিস চাকরি কিন্তু অধিকাংশ প্রিলি হয়, বুঝছেন? তবে বড় পোস্টগুলো একটু লিখিতও হয়। তবে কম্পিউটার অপারেটর পদে পোস্ট অফিসের পদে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। অন্যান্য পোস্ট অফিসের চাকরি কিন্তু কি প্রিলি। স্যার জব প্রিপারেশন কেমনে নিব? আচ্ছা, জব প্রিপারেশন কেমনে নিবে? সবাই যেরকম নেয় আপনি তো সেভাবে নিবেন। অর্থাৎ আপনাকে শুরু করতে হবে, মন স্থির করতে হবে যে আমি আসলে কোথা থেকে শুরু করবো, পড়াটা কোথা থেকে শুরু করবো। এতদিন টাইম কিলিং করছেন, এবার একটু পড়ার টেবিলে বসার দরকার, তাই না? আচ্ছা, দেখে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ওয়াও চমৎকার একটা মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যেখানে কোনো টেনশন নাই, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নাই, বাড়ি গাড়ি সুন্দরী নারী সবই হবে। সেটা হলো জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, আর হলো ভূমি মন্ত্রণালয়। এই দুইটা মন্ত্রণালয় যদি চাকরি নিতে পারেন তাহলে বাড়ি গাড়ি নারী শাড়ি কোনো কিছুর অভাব হবে না। তো সুতরাং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় যদি চাকরি নিতে হয় অবশ্যই আপনাকে 3টা ম্যাথ করতে হবে এবং ইংরেজি একটু কঠিন করে ইংরেজিটা একটু ভালো দক্ষতা অর্জন করতে হবে এবং বাংলা এখান থেকে সমাজ থেকে প্রশ্ন আসে, বাগধারা থেকে অর্থ নির্ণয় করে আসে এবং ইংরেজিতে কিন্তু এসে লিখতে হয়, যেমন স্মার্ট বাংলাদেশ সম্পর্কে লিখতে হবে। সুতরাং এই প্রশ্নটা কিন্তু আহামরি একেবারে সহজ আসে না, একটু কঠিন প্রশ্নই করে। অর্থাৎ তারা সবসময় কি একটু ব্যতিক্রম থাকে, বিগত সালের প্রশ্নগুলো থেকে একটু 50% অ্যাড করে এবং বাকিটা তারা বানিয়ে দেয়। সুতরাং এই দুইটা চাকরি কিন্তু খুবই চমৎকার দুইটা চাকরি। এবারে দেখেন কর কমিশনের কার্যালয়, এরকম কর কমিশনের কার্যালয় বিভিন্ন জেলা এবং বিভাগীয় শহরে কিন্তু আছে যে কর কমিশনের কার্যালয় কোথায় থাকে? বিভাগীয় শহরে থাকে। এবং এখানেও কিন্তু চমৎকার একটা চাকরি, কর যেহেতু ট্যাক্সের সাথে রিলেটেড, বুঝতেই পারতেছেন, টাকা পয়সার লেনদেন। তো এই চাকরিটা খুবই সুন্দর একটা চাকরি। তবে এই চাকরিটা লুফে নিতে হলে আপনার প্রিলি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই, আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। তাহলে দেখেন এই লিখিত পরীক্ষা আপনি জানতেনই না যে কর কমিশনের কার্যালয়ে পরীক্ষা দিবেন, কিন্তু সেখানে আপনার পরীক্ষা কিরকম হবে। অনেকে আপনার আত্মীয় স্বজন আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার লিখিত পরীক্ষা পাস করতে হবে। তো এই চাকরিটা খুবই চমৎকার একটা চাকরি, তবে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে। কোন পরীক্ষা? লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে? তা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, এখানে আপনার কোনো শ্রম দেওয়া লাগবে না, নাম আছে শ্রম অধিদপ্তর কিন্তু বেশি শ্রম দেওয়া লাগে না। যে মন্ত্রণালয় কোনটা? শ্রম অধিদপ্তর। তা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, দেখেন এটা চমৎকার একটা মন্ত্রণালয়, হাইরেজ বিল্ডিং আছে, কত সুন্দর, এসির ভিতরে থাকবেন, কাজ করবেন, কোনো সমস্যা নাই। চাকরিটা চমৎকার একটা চাকরি, কিন্তু এই চাকরিটাও যদি আপনি নিতে চান আপনাকে অবশ্যই ঢাকা শহরে এসে একটা পরীক্ষা দিতে হবে এবং কি করতে হবে? এবং লিখিত পরীক্ষা দিতে হবে। কি দিয়ে পরীক্ষা? অবশ্যই আপনাকে একটা লিখিত পরীক্ষা দিতে হবে। আচ্ছা, দেখি একটু কমেন্টগুলো দেখো। অনেকে কমেন্ট করতেছে, তো কমেন্টগুলো দেখে আমি হয়তো চোখে এড়াই যায়। 10 থেকে 20তম গ্রেডের চাকরির জন্য কি করতে পারি এবং রিটেন ছাড়া কি কোনো সেক্টরগুলো আছে? শোনো, রিটেন ছাড়া চাকরি আছে একমাত্র প্রাইমারি, আর ছোট ছোট কিছু রেলওয়েতে আছে কিছু চাকরি। এটা আমি আরেকদিন দেখেছি এবং আগামীকাল আমাদের বিকাল 3টায়, হ্যাঁ, শুধু এমসিকিউ হয়। যেমন রেলওয়েতে আছে কিছু পোস্টে এমসিকিউ হয়, এর ভিতরে 2-1টা পোস্ট আছে এমসিকিউ হয়, শুধু এমসিকিউ দিয়ে ভাইবা হয়। হ্যাঁ, এগুলো আমি আবার বলে দিব।
ঠিক আছে, চাকরির জন্য কি করতে হবে, রিটার্নের জন্য কোন সেক্টরগুলো আছে সেগুলো আচ্ছা দেখি। আচ্ছা এবার দেখেন ভূমি মন্ত্রণালয়, বাহ এই যে ভূমি মন্ত্রণালয় আবার বলে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বাহ এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মানে এটা মানে খারাপ না, ভালো চাকরি। তবে প্রতি বছর না 1 বছর 2 বছর 1 বছর পর পর সার্কুলার দেয়, সেটা হলো মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আপনি মনে করেন না যে মন্ত্রণালয় প্রতি 6 মাস পর পর সার্কুলার দেয় না, এই মন্ত্রণালয় মানে একটু চাকরি পাওয়াটা রেয়ার, মানে অনেকদিন পরে সার্কুলার দেয়। তো যদি চাকরি পেয়ে যান কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ মুক্তিযুদ্ধ আবার শুরু করে দিতে পারবেন। এরপর দেখেন ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটাকে আমরা টিসিবি বলি, টিসিবি ভবন, এখানেও কিন্তু দুর্নীতির আখড়া একটা ভবন, সেটার নাম হলো টিসিবি ভবন। এই টিসিবি ভবনে যদি চাকরি করতে পারেন তাহলে কিন্তু লালে লাল শাহজালাল, সেটার নাম কি টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ। তো এখানে যদি আপনার চাকরি নিতে হয়, অ্যাপ্লাই করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে একটা পরীক্ষা দিতে হবে, সেটা লিখিত পরীক্ষা। এই লিখিত পরীক্ষা দিবেন, তারপরেই আপনার একটা ভাইভাই ডাক দিবে। ভাইভাটা যদি আপনি ওভারকাম করতে পারেন তাহলে কেবল আপনার চাকরিটা হবে, আদারওয়াইজ হবে না। ওকে আচ্ছা এবার দেখেন আমাদের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, ওয়াও এই এনবিআর চাকরি কিন্তু সহকারী রাজস্ব কর্মকর্তা, এখানে কিন্তু চমৎকার। এবং এই সহকারী রাজস্ব কর্মকর্তা কিন্তু পিএসসির অধীনে বিসিএস নন কাডার থেকে নেওয়া হয়। মাঝে মাঝে কিছু কিছু সার্কুলার দেয়, কিন্তু আগে দিত এখন কিন্তু দেয় না। তো এটা কিন্তু প্রিলি হয়, তারপর একটা লিখিত পরীক্ষা নেয়। এই যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বলা হয়, এটা কিন্তু একটা প্রিলি পরীক্ষা, পিএসসির অধীনে পরীক্ষা হয়। এবং সেটা কিন্তু কি হয়, একটা প্রিলি হয়, প্রিলির পরে আপনাকে একটা রিটেন পরীক্ষা হয়, রিটেনের পরে কি হয় আপনার একটা ভাইভা ডাক দেয়। তবে এই সার্কুলারটা তেমন একটা দেয় না, এখন বিসিএস থেকেই নিয়ে নেয়। আর এর অধীনে যে রাজস্ব বোর্ডের অধীনে যদি ছোট ছোট চাকরিগুলো যেগুলো থাকে, অফিস সহায়ক থেকে শুরু করে ছোট ছোট চাকরি যেগুলো থাকে, সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে একটা লিখিত পরীক্ষা নিয়ে নেয়। আর লিখিত পরীক্ষা দিতে পাশ করলে এবার ভাইভা ডাক পাবেন, ভাইভা ডাকের পরেই আপনাকে একটা চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড, সবচেয়ে রাজকীয় একটা চাকরি, এটা বাড়ি গাড়ি নারী সারি সবই হবে আপনার, সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ড। এরপর আসে বাণিজ্য মন্ত্রণালয়, কোনো কথাই নাই, একদম বাণিজ্য তো এখন মনে করেন ধুমধাম, ব্যবসায়ীরা খালি দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তো এই বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু চাকরিটা একটা লোভনীয় একটা চাকরি। সুতরাং বাণিজ্য মন্ত্রণালয় যদি আপনাকে অ্যাপ্লাই করে থাকেন বা অ্যাপ্লাই করবেন, এইটা কিন্তু মাঝে মাঝে অনেকগুলো সার্কুলারই দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এখানে যদি আপনি চাকরিটা পেতে চান অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। তাই এই লিখিত পরীক্ষা দিতে হবে এই বাণিজ্য মন্ত্রণালয়, তাহলে আপনি কেবল কি করবেন, ভাইভায় ডাক পাবেন। এবং এই প্রশ্নটা কিন্তু অত সহজ প্রশ্ন হয় না, একটু কঠিনই হয়। সুতরাং এটার জন্য আপনি ভালো প্রস্তুতি নেবেন। ক্লিয়ার? স্যার অনেকে ভর্তি হতে যাচ্ছে, একটু প্রসেস বললে ভালো। আচ্ছা 10 থেকে একজন, আমি এবার আপনাদের কমেন্টগুলো পড়বো, আপনাদের কমেন্টগুলো একটু পড়ে দেখি। অনেকক্ষণ কমেন্ট পড়ি না। স্যার আমার চাকরি বয়স 1 বছর আছে, আমাদের চানমোহন লিখছে স্যার আমার চাকরি বয়স 1 বছর আছে, 1 বছরের মধ্যে কি আমি কিছু আশা করতে পারি? স্যার একটু বলবেন প্লিজ। শুনেন 1 বছরের জন্য মানে অনেক কিছু আশা করে, এমন আমি দেখেছি যে অনেকের বয়স প্রায় শেষ, একদম শেষ মুহূর্তে সে 2টা 3টাও চাকরি হয়ে যায়। ভাই শেষ মুহূর্তে পর্যন্ত লেগে থাকেন, রিজিকের মালিক আল্লাহ, শ্রম দিবেন আপনি, ঠিক আছে? শ্রম দিবেন না, এমনি এমনি হবে না, ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, কিছু একটা হবে ইনশাল্লাহ। স্যার 20তম গ্রেডের জন্য আপনারা যে হাইলাইটস প্রদান করে সেটা কি প্রিলি এবং রিটেন দুটোই আছে? হ্যাঁ, এটার ভিতরে প্রিলি রিটেন উভয় আছে। আর আমরা যখন ক্লাসগুলো নিই এটা প্রিলি এবং লিখিত একসাথে কিন্তু ক্লাসগুলো নিয়ে থাকি। যেমন আজকেও কিন্তু মমিনুল স্যার 10 থেকে 20তম গ্রেডের ক্লাস নিল সন্ধ্যা 7টায়, এবং আগামীকালও কিন্তু আবার এই ক্লাস, অর্থাৎ সপ্তাহে 5 দিন কিন্তু আমাদের এই 10 থেকে 20 5 দিন ক্লাস, 5 দিন। আচ্ছা যারা এখানে আসেন, আমাদের 2-1 ভাইরাস তো থাকবেনি জানেন, এর ভিতরে একটু আমাদের একটু বলেন তো, এখানে যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছেন, যারা সন্ধ্যা 7টায় ক্লাসটা করতেছেন, তারা যদি কেউ স্টুডেন্ট এখানে আমাদের লাইভ ক্লাসটা দেখে থাকে, তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবে যে আমাদের ক্লাসগুলো কেমন হয়, এ সম্পর্কে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন। ওকে স্যার অফলাইন কোর্স ফি কত? ভাই এটার অফলাইন কোর্স ফি হলো 4000 টাকা। আপনি 3 মাসের কোর্স, 3 থেকে 4 মাসের ভিতরে আপনার কোর্সটা কমপ্লিট করে দেওয়া হবে, আর এই জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 4000 টাকা। এর সাথে আপনি কি পাবেন? এর সাথে আপনি লাইব্রেরি সুবিধা পাবেন, আপনি লেকচার শিটগুলো মানে সাজেশনগুলো পেয়ে যাবেন, এবং আমাদের ক্লাস পাবেন, অনলাইন সুবিধাও পাবেন। দেখি খাদ্যের পরীক্ষা কি লিখিত না এমসি? ভাইয়া খাদ্যের পরীক্ষা এমসিকিউ হয়। খাদ্যের পরীক্ষা কি ভাইয়া? এমসিকিউ হয়। যদি কোনো বড় পোস্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে। আর খাদ্যে যদি আপনি মনে করেন যদি কম্পিউটার অপারেটর পরীক্ষা দেন কাম মুদ্রাক্ষরিক, তাহলে আপনার রিটেন দিতে হবে। আদারওয়াইজ খাদ্যের পরীক্ষাগুলো অধিকাংশই প্রিলি এমসিকিউটা পরীক্ষা দিতে হবে। এরপর এমসিকিউ পরীক্ষা পাস করলে কি হবে, আপনি ভাই ডাক পাবেন। তবে মনে রাখবেন খাদ্যের পরীক্ষা কিন্তু অধিকাংশ সময় পোস্ট কিন্তু দুষ্ট চক্রের লোকেরা কিন্তু ফাঁস করে, এই জন্য খুবই সাবধান। আপনাকে নম্বর কিন্তু বেশি তুলতে হবে, ভালো করে প্রস্তুতি নিতে হবে। এরপর দেখি
স্যার অনলাইনে করছে 1500 করেন প্লিজ, না এটা কখনোই সম্ভব না, কারণ আমাদের হাইলাইটসের দামই তো 1200 টাকা। এবার কাগজের দাম পিএসসি কি বলছে দেখছেন, পিএসসি বলছে সাংবাদিকের সাক্ষাৎকার নিছে পিএসসিতে যে আপনারা আসলে এবার প্রিলিতে এত কম টিকালেন, তারা বলছে যে ডলারের মূল্য বৃদ্ধির কারণে কাগজের দাম কি, ডলার সংকটের কারণে কাগজের দাম দ্বিগুণ ত্রিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, সুতরাং এই জন্য তারা কি করছে প্রিলিতে একটু কম টিকাইছে, বুঝছেন? তাহলে আমরা যে টাকা খরচ করে 520 পৃষ্ঠার হাইলাইট দিতে দিই 4টা বই এবং 520 পৃষ্ঠা, চিন্তা করেন বই, এই 4টা বইয়ের দাম কত হতে পারে, এবং এটা তো ফ্রি এবং কুরিয়ার চার্জটাও আমরা দিয়ে দিচ্ছি, বুঝলেন না? হ্যাঁ খরচ তো আছে, তারপরে 15 টাকা বলে আমরা কি পাবো? 500 টাকা, 500 টাকা দিয়ে কি সার্ভিস দেবো আপনাদের কন? এই 500 টাকা দিয়ে কি সার্ভিস দেবো? কোনো সার্ভিস দেওয়া যাবে না, মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। ভাইয়া এই কোর্স ফি হলো আমাদের 2200 টাকা, কোর্স ফি কত? 2200 টাকা। আজকের জন্য স্যার একটা অফার দিয়ে দিয়ে স্যার 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হতে কত টাকা লাগবে? এই যে দেখেন অনেকে প্রশ্ন কত টাকা লাগবে, দেখেন এটার জন্য আমরা কিন্তু চেয়েছিলাম যে আমাদের হাইলাইটস গত বছর হাইলাইটস ছিল 400 পৃষ্ঠা, 4টা বইয়ের 400 পৃষ্ঠার মতো হাইলাইটস ছিল, এবার কিন্তু সেখান থেকে হয়ে গেল 520 পৃষ্ঠা, তা অনেক প্রায় 100 পৃষ্ঠা আমরা বৃদ্ধি করেছি। এখানে 46তম বিসিএস প্রিলি অ্যাড করেছি এবং প্রাইমারি নিবন্ধন এবং 2024 সালে যত চাকরি পরীক্ষা হলো সকল চাকরি এমসিকিউ গুলো অ্যাড করেছি এবং লিখিত প্রশ্নগুলো অ্যাড করেছি, যার ফলে আমাদের পৃষ্ঠার সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। এই জন্য আমাদের কাগজের দাম তো এমনি বৃদ্ধি, খরচটা বেড়ে গেছে, এই জন্য আমরা কোর্স ফিটা কিন্তু আহামরি বাড়াই নাই, আমরা এটা কোর্স ফি রেখেছি 2200 টাকা। কত? 2200 টাকা। একটা কোর্স কিন্তু রানিং, এটা সন্ধ্যা 7টা, আমাদের কোর্সের টাইম হলো একটা হলো কত, একটা কোর্স হলো সন্ধ্যা 7টা, আর নতুন একটা কোর্স আবার রানিং হবে সকাল 9টা, এটা হলো সকাল 9টা। এটা এই ক্লাসটা শুরু হবে 15ই মে, এটা কত? 15ই মে ক্লাস, মানে এটা নতুন একদম ব্যাচ, 15ই মে ক্লাস শুরু হবে সকাল 9টা, এটা একদম নতুন। আর সন্ধ্যা 7টায় যেটা চলতেছে এটা হলো রানিং, এটা প্রায় 12টার মতো ক্লাস অলরেডি হয়ে গেছে, 12 থেকে 15টার মতো ক্লাস অলরেডি হয়ে গেছে, ক্লাসগুলো রেকর্ড আছে। তবে যদি এখানে যদি অনেকে আছেন যাদের সামনে পরীক্ষা, যদি 1 মাস বা 1.5 মাস 2 মাসের মধ্যে আপনার কোনো ধরনের কোনো চাকরি পরীক্ষা থাকে, তাহলে অবশ্যই আপনাকে 2টা গ্রুপে আমরা অ্যাড করে দেবো। একটা হলো আমাদের পুরাতন একটা গ্রুপ আছে, যেখানে পুরাতন তো অনেকগুলো গ্রুপ আছে, আপনার যে কোনো একটা পুরাতন গ্রুপে আমরা অ্যাড করে দেবো, সেখান থেকে ভিডিও রেকর্ডিং ক্লাসগুলো দেখে নেবেন, ওর জন্য কোনো টাকা পয়সা আপনাকে প্রদান করার দরকার নেই, শুধু আমাদেরকে এই টাকাটা দিবেন। তবে যাদের আর্থিক সমস্যা প্রবল, একদম হতাশায় ভুগতেছে, যাদের আর্থিক সমস্যা খুবই, তারা কিন্তু এখানে আমাদের টাকাটা দেবেন। কত টাকা জানেন? এখানে টাকাটা দেবেন 1950 টাকা। কত টাকা দিবেন? 1950 টাকা। সন্ধ্যা 7টার জন্য 1950 টাকা দেবেন। আর যারা এই 15 মে একদম নতুন অ্যাডভান্স কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু আমাদের টাকাটা দিবেন 2000 টাকা। কত টাকা দিবেন? 2000 টাকা। এবং এর সাথে কিন্তু আপনি অনলাইন সুবিধাটা পাবেন, কোনো ক্লাস মিস হয়ে গেলে সেগুলো আবার রেকর্ড দেখতে পারবেন। এবং আপনাদের আরেকটা বলছি, আপনারা কিন্তু অনলাইনে কিন্তু আপনারা কি পরীক্ষাগুলো দিতে পারবেন। তাহলে এই যে দেখেন কোর্স ফিটা আমরা আহামরি একটা কোর্স ফি রাখিনি, খুবই কম টাকায় কিন্তু আপনাদের রেখেছি। আর অনেকে কমেন্ট করছে যে স্যার আমরা যারা আপনাদের আগে যে আমরা ভর্তি ছিলাম তারা কি করব? আপনারা যদি আমাদের কোনো বিসিএস বা নিবন্ধন বা প্রাইমারি যদি কোনো কোর্সে আপনারা ভর্তি থাকেন, তাহলে আমাদেরকে আপনারা প্রদান করবেন মাত্র 1650 টাকা। কত টাকা দিবেন? 1650 টাকা দিবেন। ওকে, 1650 টাকা। ভাই নাম্বারটা গুলো দিয়ে দেন। ক্লিয়ার? এখন দেখেন ওখানে ভর্তি সংক্রান্ত নম্বরগুলো কিন্তু দিয়েই দিচ্ছে, তারপরও আমি একটা নম্বর আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখেন নম্বর একটা দিয়ে দিচ্ছি, দেখেন 019093996964623। ঠিক আছে, এই যে নম্বর একটা দিয়ে দিলাম, এই নম্বরে আপনারা টাকা পাঠাতে পারেন, বিকাশ, নগদ এবং রকেট, 3টে নম্বরই আছে আমাদের। এই নম্বরে আপনারা টাকা পাঠিয়ে আমাদেরকে কল করবেন। আর কি আছে? ঢাকা মিরপুর 10। হ্যাঁ, আপনাদের সেন্টারে আমাদের হেড অফিস হলো মিরপুর 10 সামাদ ম্যানশন, 3য় তলা। আপনারা সরাসরি অফলাইনে ভর্তি হতে পারবেন, আর অফলাইনে ভর্তি হলে কিন্তু অনলাইনে পেয়ে যাবেন। দেখি আর কি, আর কারো কোনো প্রশ্ন? স্যার সবার জন্য 1650 টাকা করে দেন না, এটা কখনোই আমাদের পসিবল না, এটা মাথায় রাখতে হবে। স্যার অফলাইন কোর্স ফি একটু কমালে ভালো হয়। হ্যাঁ, কমাই দিছি তো। অফলাইন কোর্স ফি 6000 টাকা ছিল, সেখান থেকে 4000 টাকা করে দিয়েছি। অফলাইন প্লাস অনলাইন আমাদের এই কোর্স ফিটা কিন্তু আমাদের 6000 টাকা ছিল, আমরা 4000 টাকা করে দিয়েছি, 2000 টাকা কমাই দিয়েছি। ভাইয়া ভাই আপনি যদি 3 মাস যদি লাইব্রেরিতে পড়েন তাহলে তো 3000 টাকা। আপনি আমাদের অনলাইন ফিটাও তো দিচ্ছেন না। যারা অফলাইনে ভর্তি তারা তো লালে লাল, সুবিধা কত পাচ্ছেন চিন্তা করতে পারতেছেন। দেখি আর কারো কোনো প্রশ্ন আছে বলেন তো আমাদের? আর কোনো প্রশ্ন? ভাইয়া মন খারাপ করে কোনো লাভ নাই, ঠিক আছে? যারা প্রিলিতে টিকছেন, বিসিএস এ মার্শাল্লাহ, তাদেরকে ওয়েলকাম। তারা কি করে? ধুমাইয়া লিখিত পরীক্ষা নেয়, অন্য কোনো চাকরির দিকে তাকাবেই না। এবার যারা প্রিলিতে টিকছেন তারা ধুমাইয়া লিখিত প্রস্তুতি নেওয়া শুরু করে। কিন্তু যারা ফেল মারছেন, যারা গার্লফ্রেন্ডের সাথে মিথ্যে কথা বলছেন, বয়ফ্রেন্ডের সাথে মিথ্যে কথা বলছেন, মা বাবার সাথে মিথ্যে কথা বলছেন এবং বন্ধু বান্ধবের সাথে মিথ্যে কথা বলছেন, ফেসবুকে ভুয়া পোস্ট দিচ্ছেন যে আপনি প্রিলি পরীক্ষা টিকেছেন, আলহামদুলিল্লাহ
লিখেছেন তাদের উদ্দেশ্য করে বলি, ভাই আপনি কিন্তু এই কথাটা কিন্তু লিখছেন কিন্তু নিজের কাছে কিন্তু নিজে কিন্তু দোষী। আপনি কিন্তু প্রিলিতে টিকে নেয়, তারপর আপনি পোস্টও দিয়ে দিচ্ছেন, সবার কাছে বলেছেন, কিন্তু আপনার একটা চাকরি লাগবে, আপনি দেখাই দেন একটা চাকরি। তাহলে যদি একটা চাকরি যদি 1 বছরের ভিতরে নিতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি বন্ধু বান্ধবদের কাছে কোনো সমস্যাই না। আরে দোস্ত আমি তো চাকরি করছি, দূর শালা চাকরিটা নিয়ে কি বিপদে পড়লাম, রিটেনের প্রস্তুতি নিতে পারলাম না, ঠিক আছে, এরকম বলে দিবেন, ঠিক আছে। তাহলে কিন্তু আপনি যদি নাও হয় ক্যাডার তাও কোনো সমস্যা নেই, অন্তত একটা সরকারি চাকরি তো পাইলেন। হ্যাঁ, এটা হলো নিনজা টেকনিক। আর এই কোর্সটা ভর্তি হলে আপনার প্রাইমারির জন্য আলাদা কোর্সে ভর্তি হওয়ার দরকার নাই, আর নিবন্ধনের জন্য কোনো কোর্স করার দরকার নেই। কারণ 10 থেকে 20তম গ্রেড মানে যত চাকরি, আপনি সার্জন পরীক্ষা দেন, আপনি এসআই নিয়োগ পরীক্ষা দেন, নার্সিং পরীক্ষা দেন, যত চাকরি পরীক্ষা দেন, ইউনিয়ন সচিব পদের একটা পরীক্ষা হয়, যে ইউনিয়ন সচিব পদে যে পরীক্ষাটা হয় এটা কিন্তু লিখিত পরীক্ষা হয়। তো একজন ইউনিয়ন সচিব হবেন সেক্ষেত্রে কিন্তু আপনার লিখিত পরীক্ষা দিতে হবে। তো এই জন্য কিন্তু বিস্তারিতর জন্য কিন্তু আমাদের প্রিলি প্লাস লিখিত একটা চমৎকার একটা কোর্স। এই কোর্সটা হলো এই 10 থেকে 20তম গ্রেড। আমাদের 2টা ব্যাচ, একটা হলো সন্ধ্যা 7টায় যারা চাকরিজীবী আছেন সারাদিন কাজ করেন তাদের জন্য সন্ধ্যা 7টায়, আর একটা সকাল 9টায় একদম নতুন একটা ব্যাচ। এই ব্যাচটা শুরু হবে 15ই মে। ক্লিয়ার? স্যার আমি মঙ্গলবারে ভর্তি হয়েছিলাম, আমি কোনটা 7টা না 9টা, আপনি যেটা চান সেটাকে আপনি নেওয়া হবে। আপনি আপাতত ক্লাস করেন সন্ধ্যা 7টায়, যখন 15 তারিখ ক্লাস শুরু হবে আপনি যদি এখানে যেতে চান আপনাকে ট্রান্সফার করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। স্যার স্যার কোন স্যার যেগুলো গ্রাম পর্যায়ে করা যাবে? কি লিখছেন স্যার? হ্যাঁ, কোন চাকরি গ্রাম পর্যায়ে? ও আচ্ছা, ওইটা কোন চাকরি গ্রাম পর্যায়ে করে? একমাত্র গ্রাম পর্যায়ে করতে পারবেন নিবন্ধন আর পারবেন প্রাইমারি। ইউনিয়ন পরিষদ সচিব, অর্থাৎ আপনার ইউনিয়নের যে নিয়োগগুলো দেয় এগুলো একদম গ্রাম্য, একদম খাস গ্রাম্য, কাদা ভাঙ্গা যাবেন গ্রামগঞ্জে কাজ করবেন। 1 নম্বর প্রাইমারি চাকরি, 2 নম্বরে নিবন্ধনের চাকরি, আর ইউনিয়ন পরিষদ সচিব। এছাড়া আপনার নাই। আপনি এছাড়া কি চাকরি করবেন আর বলেন? আপনাকে গ্রামে পাঠাবে। এই মন্ত্রণালয় যতগুলো অধিদপ্তর মন্ত্রণালয় বললাম এগুলো আপনাকে গ্রামে পাঠাবে না, আপনাকে ভিআইপি এসির ভিতরেই রাখবেন, কোনো টেনশন নাই। স্যার আজকে কি নিবন্ধনের রেজাল্ট দিবে? ভাই আমরা তো বলেই দিছি আজকে নিবন্ধনের রেজাল্ট দিতে পারে, গুজব যেহেতু একটা হয়ে গেছে, একটু ঘুমানোর দরকার নাই, টিকবেন। যাদের 40+ কাটমার্ক আছে তারা টিকবেন, অনেক টিকাবে, কোনো সমস্যা নাই। কারণ নিবন্ধন অনেক টিকাবে, কারণ তাদের পরীক্ষা শর্টকাট নেবে, তাদের কাগজ কিনে রাখছে আগে, সমস্যা নেই। অনলাইনে ভর্তি হলে অবশ্যই হাইলাইটস পাবেন। একদম অনলাইনে ভর্তি হলে, হ্যাঁ আমাদের অনলাইনে আপনার হাইলাইটস তো অবশ্যই পাবেন। এই যেরকম হাইলাইট 4টা হাইলাইটস পেয়ে যাবেন। 4টা বইতে আপনি অবশ্যই পাবেন, 4টা বই আপনি অবশ্যই পাবেন। স্যার বড় ভাই আপনার চেহারাটা মনারি ভাব দেখাচ্ছে, শামিম রেজা কি? আচ্ছা দেখি আর কোনো প্রশ্ন আছে, দেখি তো আর কোনো প্রশ্ন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে করতে পারেন। হ্যাঁ দেখি আর কোনো প্রশ্ন আছে? ভাইয়া মন খারাপ করেন না, মন খারাপ করে কোনো লাভ নাই, মন খারাপ করবেন না, কারণ মন খারাপ করলে কিন্তু আপনার ভাই একদম হারিয়ে যাবেন ভর্তি হলে। আচ্ছা স্যার তাহলে কি সবার জন্য 1650 টাকা? না, এটা ফাও কথা কইেন না, 1650 টাকা বলি নাই কিন্তু ভাইয়া, আমি বলেছি কোর্স ফি কিন্তু এই নতুন কোর্সে ভর্তি হলে 2000 টাকা দিতে হবে, আর সন্ধ্যা 7টার কোর্সে ভর্তি হলে 1950 টাকা দিতে হবে, আর যারা আমাদের কোনো না কোনো কোর্সে ভর্তি আছে তাদের জন্য দিতে হবে 1650 টাকা। ক্লিয়ার? ভিডিও কতদিন দেখতে পারো? ভাইয়া ভিডিও বানানটা আপনার ভুল হয়েছে, মুরসালিন খান আজকে আপনাদের ভিডিও বানানটা শিখাই দিই। এই ভিডিও বানান ভাস্কর ভি ডস্কের ডি 29 টাকা, এই হলো ভিডিও বানানটা, ঠিক আছে? আপনার ভিডিও বানানটা ভুল, ভিডিও বানানটা শিখাই দিছি। আর আমাদের ভিডিও ক্লাস রেকর্ডটা হলো আমরা বলে দিই আজীবন, কিন্তু আজীবন তো আর বাঁচবেন না, ঠিক আছে? আপনি কতদিন বাঁচেন আল্লাহই জানে। আমরা ভিডিওগুলো ডিলিট করি না কখনোই, ভিডিওগুলো রেখে দিই, আপনি যখন খুশি আপনি ভিডিও দেখতে পারবেন, কোনো টেনশন নাই। স্যার ক্লাস টাইম শিডিউল আর আছে কি? হ্যাঁ না, এই 2টা টাইম, সন্ধ্যা 7টা সকাল 9টা, সন্ধ্যা 7টা 9টা। স্যার অনার্স ফার্স্ট ইয়ারে থেকে কি বিসিএস প্রিপারেশন নিব? হ্যাঁ, মোহাম্মদ আলফাজ আপনার এই কোর্সটা করার কোনো দরকার নেই, আপনি বিসিএস কোর্স ভর্তি হবেন, অর্থাৎ আপনি 1 বছর বিসিএস প্রস্তুতি নেবেন, তাহলে আপনি কিন্তু মানে এইচএসসি পাস দিয়ে যে চাকরি সার্কুলারগুলো দেয় ওই চাকরিগুলো অ্যাপ্লাই করবেন এবং পরীক্ষাগুলো দিবেন, প্রস্তুতি নিতে থাকেন। হয় না, তার মাঝে মাঝে প্রিপারেশনের কনফিডেন্স হারাই ফেলি। ভাই আসেন, আপনি কেন কনফিডেন্স হারাই ফেলবেন? ভাই জীবনে আপনি প্রেরণা নিতে হলে দেখবেন যারা সাফল্য লাভ করছে তারা প্রত্যেকেই সংগ্রাম করছেন। আপনারা অনেকেই অল্প পড়াশোনা করে হাল ছেড়ে দেন, হাল ছেড়ে দেওয়া যাবে না ভাইয়া। একবার প্রাইমারিতে ধরা খাইছেন, সমস্যা আবার চেষ্টা করেন, নিবন্ধনে ধরা খাইছেন আবার চেষ্টা করেন, চেষ্টা তো করতে পারবেন, মানে একদম শেষ বয়স পর্যন্ত আপনি ট্রাই করে যান। যখন আর হাতে কিছুই থাকবে না তখন চিন্তা করবেন নিয়তি কি, নিয়তির কাছে আপনি হেরে গেলেন, তখন আপনি বিজনেস বা অন্য কিছু শুরু করবেন। অন্ততপক্ষে যতদিন বয়স আছে আপনি আপনার চেষ্টাটা চালিয়ে যান।
স্যার ক্লাস কি জুম অ্যাপসে হয় নাকি ফেসবুক? ভাইয়া আমাদের ক্লাসগুলো হয় ফেসবুক গ্রুপে ক্লাস। আপনার একটা ফেসবুক আইডি থাকা লাগবে, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকা লাগবে, তাহলে কিন্তু আপনি এই ক্লাসগুলো করতে পারেন। এই ক্লাসগুলো নেবেন আমাদের জব মেডিসিন টিম। আমরা বহিরাগত কোনো টিচার দ্বারা ক্লাস নেই না। বাংলা ক্লাস টোটালটাই আমি নাসির স্যার নিব, সাইদুল স্যার ইংরেজি ক্লাস টোটালটাই সাইদুল স্যার ইংরেজি ক্লাস নেবেন, এবং মমিনুল স্যার ম্যাথ মানে ম্যাথ সব অংশ নেবেন, উনি 75% ম্যাথ নেবেন, এবং আমাদের তৌহিদ স্যার আছেন যিনি তথ্য ক্যাডার, উনি কিন্তু পাটিগণিত অংশটা নিয়ে ফেলবেন। এবং আমাদের যে জিকে পার্টটা, আমাদের শাহিন স্যার আছেন জিকে, এবং সোহেল স্যার আছেন, ইকরাম স্যার আছেন, এবং আমাদের সবুজ স্যার আছেন। আমাদের 4 জন জিকে স্যার আছেন সম্মানিত, তারা এই জিকে পার্টটা পড়াবেন। এবং সোহান স্যার আমাদের দৈনন্দিন বিজ্ঞান, এবং আইসিটি আমাদের তৌহিদ স্যার এবং মমিনুল স্যার নেবেন। ওকে, এর বাইরে কোনো বহিরাগত কোনো টিচার দ্বারা আমরা ক্লাস নেওয়াবো না, কারণ এটা আপনারা অনেকেই কমপ্লেন করছে। আমরা মাঝখানে করেছিলাম যে আমি বাংলা ক্লাস অনেক স্যারকে দিয়েছিলাম, কিন্তু আপনারা অনেক চিল্লাপাল্লা করছেন যে স্যার আপনি নাসির স্যারকে দেখে আমি ভর্তি হয়েছি, অথবা আপনারা ক্লাস পাই না। এই জন্য আমরা করেছি যে বহিরাগত কোনো টিচারের আমরা নিব না। আমরা জব মেডিসিন টিমে যারা আছে তাদেরাই সবসময় আমরা ক্লাস নিব। ওকে, হ্যাঁ ক্লাসগুলো রেকর্ড থাকবে ভাইয়া, ক্লাসগুলো রেকর্ড থাকবে। স্যার যদি টিকে যায় তো এখন কি নিবন্ধন লিখিত? হ্যাঁ অবশ্যই। আপনি যদি আজকে রাত 12টায় যদি আপনার নিবন্ধন লিখিত পরীক্ষা প্রিলি পরীক্ষার রেজাল্ট দেয়, আপনাকে অবশ্যই জোরালোভাবে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। আমি জানি আপনারা অনেকেই কিন্তু বই লিখিত পরীক্ষার বই সচরাচর বাজারে পাওয়া যায় না। দিগদর্শন প্রকাশনী আছে, ব্যতিক্রম প্রকাশনী আছে, ঠিক আছে, এই যে 2-1টা কোম্পানির আছে লিখিত বই, এইগুলো যে সবাই পড়ে। আপনাকে ব্যতিক্রম পড়াশোনা করতে হবে, আপনার ভিন্ন ধর্মী মানে হ্যান্ডনোট তৈরি করে আপনাকে কিন্তু পরীক্ষার খাতা উপস্থাপন করতে হবে, তাহলে কিন্তু আপনি নিবন্ধন লিখিততে ভালো একটা নম্বর পাবেন। এবং নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষায় ভালো নম্বর পাওয়া মানে আপনি নিশ্চিত চাকরি পাবেন, নিশ্চিত একটা জব পাবেন। বুড়ো বয়সে হইলেও পাবেন, 2-3টে বাচ্চা হয়ে গেলেও পাবেন, 4-5টা হাজবেন্ড, তার কি করে মানে 4-5টা বউ থাকলেও কিন্তু চাকরি একটা পাবেন জীবন দশায়, সেটার নাম হলো নিবন্ধন। ওকে, ভালো করে দেবেন ভাই, আমার জন্য দোয়া করবেন। আমি আবার আপনাদের মাধ্যমে কোচিং শুরু করবো, আমাকে সন্ধ্যা 7টার ব্যাচ জয়েন করে দেন। ওকে, আচ্ছা ইঞ্জিনিয়ার ইমাম হোসেন, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ আপনাকে দেওয়া হবে। আচ্ছা দেখি আর কারো কোনো কমেন্ট আছে, কোনো কিছু জানার আছে কি? স্যার আপডেট হাইলাইটস কি পাবো আমরা? না, যারা নতুন ভর্তি হবে তারা আপডেট হাইলাইটস পাবে না, ঠিক আছে। আমরা হাইলাইটসের জন্য আপনাদের কাছ থেকে অনেক সময় নিয়েছি, এবং আগামীকাল আমাদের প্রেসে যাচ্ছে, প্রেস থেকে সেলাই হয়ে প্রিন্ট হতে আরও 3 থেকে 4 দিন সময় লেগে যাবে, ঠিক আছে। কারণ আমরা অনেকবার আপডেট করেছি, বারবার চেক দিয়েছি কোনো ভুল ত্রুটি হয় কিনা, বারবার একদম ফাইনাল চেক আপ আজকে হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীকাল ইনশাল্লাহ আমরা প্রেসে দিতে পারবো আপনাদের এই নতুন হাইলাইটস। তবে যারা পুরাতন যারা ভর্তি হয়েছেন তারা নতুন হাইলাইটস নিতে হলে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, তারপর নিতে হবে। আর যারা নতুন কোর্সে যারা ভর্তি হবেন, যারা এখনো হাইলাইটস পান নাই, তারা টেনশন নিয়ে না, তারা সবাই পাবেন, কুরিয়ারে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে সুন্দরবনে। স্যার মিরপুর 10-এর এদিকে কোনো রুম শেয়ার করবেন কেউ? আচ্ছা কি আবার রুম শেয়ার করে? আচ্ছা দেখি। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে বলেন তো? অনেক রাত হয়ে গেছে ভাইয়ারা, কোনো কমেন্ট। আর যদি আপনাদের কোনো থাকে আর্থিক সমস্যা তারপরও বেশি থাকে, তাহলে 01755072190। মানে এমন আছে যাদের টিউশনি করে চলতে হয়, অনেক সমস্যা, মারাত্মক সমস্যা, যাদের আর্থিক সমস্যা বেশি, তারা আমার এই নাম্বারে কল করবেন। মনে থাকে যেন তারা আমার এই নাম্বারে কল করবেন, ইনশাল্লাহ আপনাকে আমি যতটুকু পড়ি আমি আপনাকে হেল্প করবো। মনে থাকে যেন। স্যার আমার বয়স আছে মাত্র 1.5 বছর, চাকরি না পাওয়া পর্যন্ত আপনাদের সাথে ক্লাস করতে চাই, একটু অফার দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা আপনি মাইশা, আপনি এই নাম্বারে আপনি কল করেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। মাইশা আপনি এই নাম্বারে একটু কল করেন। ওকে, আপনি দেখি আপনার জন্য কি করতে পারি। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে? দ্রুত করেন। আর কোনো ভাই আপনারা এখানে যারা ক্লাস দেন তারা কি সবাই বিশেষ ক্যাডার? না ভাইয়া, আমরা যারা ক্লাস দেন আমি নিজেই কোনো বিশেষ ক্যাডার না, বুঝছেন, ঠিক আছে। এরা সবাই কিন্তু বিশেষ ক্যাডার না, তবে আমাদের অধিকাংশ, যেমন আমাদের তৌহিদ স্যার আমাদের বিশেষ ক্যাডার, তারপর আমাদের জুবাইর স্যার জিকের উনি হলো শিক্ষা ক্যাডারে আছেন, ঠিক আছে। আমাদের তারপর জিকে শাহিন স্যার উনিও আমাদের শিক্ষা ক্যাডারে আছেন। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন? স্যার বরগুনা জেলা কি খুবই অবহেলিত, শাখা পাবে না? বরগুনা জেলায় আমরা এখনো শাখা আমরা বলছি এখন থেকে প্রতি মাসে একটা করে শাখা দিব। এ মাসে আমরা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা শাখা দিলাম, কুষ্টিয়া শহরে একটা শাখা দিলাম, আমরা 2টা শাখা দিলাম। কিন্তু আমাদের কিন্তু দেখেন কতগুলো শাখা হলো, দেখেন আমাদের শাখা আছে কোথায়, কক্সবাজার আমাদের শাখা আছে, আমাদের খুলনাতে আমাদের একটা শাখা আছে, 2টা শাখা, দৌলতপুরে একটা শাখা আছে খুলনার, তারপর আমাদের গোপালগঞ্জে একটা শাখা আছে অফলাইন শাখা, বগুড়াতে শাখা আছে, রংপুরের শাখা আছে, আমাদের দিনাজপুরের শাখা আছে, এবং খুব শীঘ্রই আগামী মাসে আমরা টাঙ্গাইল শাখাটা উদ্বোধন করবো ইনশাল্লাহ। টাঙ্গাইল এবং সাভার শাখা আমরা সাভার এবং টাঙ্গাইল আমরা শাখাটা উদ্বোধন করব, এবং যশোর শাখাটা আমরা কার্যক্রম শুরু করব। তো এই জন্য একটু সময় দিবেন, বলে তো দিয়েছি যে আমরা প্রতি মাসে একটা করে শাখা দেব। আর আমাদের শনির একটা শাখা আছে, দেখি আমাদের পটুয়াখালী একটা শাখা আছে, আমাদের বরিশাল একটা শাখা আছে।
স্যার হাইলাইটস এর বিশেষত্ব সম্পর্কে কিছু বলেন ভাই। অনেক বিশেষত্ব বলছে হাইলাইটস। আগামীকাল বিকাল 3টা আবার সেমিনার নিবে এটার উপরে, আপনাদের পুরো হাইলাইটস গুলো আমরা বোর্ডে দেখাই দেবো স্লাইডের মাধ্যমে। ওকে, নরসিংদী কি শাখা দিবেন? ইনশাআল্লাহ দিব। মঠবাড়িয়া না, মঠবাড়িয়ার কি শাখা পাবো না? না, ওটা পরিমণির এলাকা। মঠবাড়িয়া পরিমণির এলাকা আর জায়েদ খান এলাকা, ওই এলাকায় যাওয়াই যাবে না ভাই। স্যার গাইবান্ধায় ব্রাঞ্চ চাই। গাইবান্ধা, ওরে আল্লাহ রে, গাইবান্ধা অনেক দূর। চেষ্টা করো ভাইয়া, ইচ্ছা করেন। আমাদের ইচ্ছা আছে জব মেডিসিন সারা বাংলাদেশের 64টা জেলায় ব্রাঞ্চ দিবে ইনশাআল্লাহ। স্যার নিবন্ধন রেজাল্ট কবে দিবে? আমি তো জানতাম আজকে দিবে, ওয়েট করেন না, রাত 12টা বাজুক না, রাত 12টা বাজুক, পেয়ে যাবেন রেজাল্ট। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে ভাইয়া? দেখি আপুরা ভাইয়ের কোনো প্রশ্ন আছে? স্যার খিলক্ষেত ঢাকা। আচ্ছা দেখি, আমাদের আসলে হেড অফিস মিরপুর, সামাদ ভাষণ তৃতীয়তলা, এখানে অফলাইন অনলাইন উভয় সুবিধাই পাবেন। যারা মানে ঢাকা শহরে এসে কোচিং করতে চান তারা সরাসরি চলে আসবেন মিরপুর 10 ফলপট্টি, সামাদ ভাষণ তৃতীয়তলা। ওকে, আর কোনো প্রশ্ন নাই? ওকে, যাই হোক, যাদের আর্থিক সমস্যা আছে ভাইয়া তারা আমাকে এই নাম্বারে আপনারা কল দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।